ওকে। সো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকে আমাদের ট্রেডিং রিলেটেড আরেকটি ফ্রি ক্লাসে। সো আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করব মানি ম্যানেজমেন্ট নিয়ে এবং কিছু প্রফিটেবল স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করব এবং আপনারা কেন ম্যাক্সিমাম টাইম লস করেন এবং ওই লসটা রিকভার কেমনে করতে পারেন এই বিষয়বস্তুগুলো নিয়েও আজকের এই ক্লাসে আমরা মূলত কথাবার্তা বলার ট্রাই করব। ঠিক আছে। এছাড়া আমরা আজকের এই ক্লাসে একটু অ্যাডভান্স জিনিস শেখার ট্রাই করব, সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে আগে আমরা কোটেক্স এর পার্ট বা আমরা হচ্ছে বাইনারি ট্রেডিং এর পার্ট শেষ করার পর আমরা আস্তে আস্তে ক্রিপ্টো ট্রেড এবং ফরেক্স ট্রেডের দিকেও যাব। তো আজকে আমরা কিছু ক্রিপ্টো এবং ফরেক্স ট্রেডের ক্ষেত্রে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের জন্য কিছু প্রোগ্রাম কিভাবে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বেস্ট করে আমরা তৈরি করতে পারি। ধরেন আমাদের মার্কেটের দিকে তাকাতে তাকাতে শিখতে শিখতে এমন কিছু নলেজ হয়েছে বা স্ট্র্যাটেজি তৈরি হয়েছে যেটা আমরা বাস্তবে এটার রূপ দেখতে চাচ্ছি, যেটা আসলে বাস্তবে কতটুকু কাজ করে। তো এই টাইপের কিছু স্ট্র্যাটেজি কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, হ্যাঁ, কিছু প্রোগ্রামিং টুলের মাধ্যমে, প্রোগ্রামিং কোডের মাধ্যমে, সেই জিনিসগুলো আমরা হচ্ছে আজকে কিছুটা শেখার ট্রাই করব। ঠিক আছে, এবং পরের ক্লাসে আমরা ডিরেক্টলি আমরা হচ্ছে আরেকটু অ্যাডভান্স পার্টে ঢুকে যাব। ঠিক আছে। তো শুরুতে আমরা আগে মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। একটু মিউট করে নেবেন সবাই, হ্যাঁ, অন্যদের কথার জন্য মাইক্রোফোনটা ডাবল কথা শোনা যাচ্ছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ওকে, যেটা বলতেছিলাম প্রথমে মানি ম্যানেজমেন্ট। তা আপনারা ম্যাক্সিমাম টাইম লস করে থাকেন একটা কারণে, সেটা হচ্ছে যে আপনারা প্রফিটে থাকেন ঠিকই কিন্তু দিন শেষে আপনাদের মন চায় যে আমি আরেক ডলার ইনকাম করি, আর $2 ইনকাম করি, এরপর আর ট্রেড করবো না। এই যে $1 বা $2 এক্সট্রা ইনকাম করতে গিয়ে আমরা ট্রেডিং এর ক্ষেত্রে লস করে ফেলি, এটা আমাদের সবচেয়ে বড় ভুল। এই ভুলগুলো আমিও করেছিলাম। আমি যদি আমার জার্নির কথা বলি, আমি প্রায় ট্রেডিং সেক্টর প্রায় 3 বছর ধরে আছি, পার্সোনালি জিনিসটা শিখতেছি করতেছি। তো এই যে শেখার টাইমটাতে আমি প্রফিটেবল হয়েছি প্রায় গত 1.5 বছর ধরে। এর আগে হিউজ প্রফিট লস আমিও করেছি। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি প্রায় 7 লাখ টাকার মতো লস করেছিলাম। তো একটাই কারণ, তখন শিখেছিলাম, অনেক সময়ও দিয়েছিলাম। তো দেখা যাচ্ছে যে শিখেছি, সময়ও দিচ্ছি, মার্কেটে প্রফিটও করতেছি, কিন্তু প্রফিট ধরে রাখতে পারতাম না। এটা হচ্ছে মেইন প্রবলেম। কারণ কি, মনে করতাম যে আজকের দিনে আমার $50 বা $30 প্রফিট হয়ে গেছে, $40 প্রফিট হয়ে গেছে, বা $45 হয়েছে, ধরে নেন $45 আমার একদিনে প্রফিট হয়েছে। তো মনে করতাম যে আর $5 হইলে তো 50 হয়ে যায়, এই $5 মিলায়া 50 করব, এরপর মার্কেট থেকে বের হয়ে যাব। এই যে এক্সট্রা $5 করতে গিয়ে একটা ধরেন ভুল ট্রেড আমি নিয়ে ফেলতাম বা একটা ভুল ডিসিশন নিয়ে ফেলতাম। তো একটা ভুল ট্রেডের কারণে আমাদের দেখা যেত যে মানে লস হয়ে যেত। তো লস হওয়ার পর কি হইতো, যে যেহেতু লস হয়েছে তাহলে আরেকটা ট্রেড নেই, তো আমি ওই লসটা রিকভার করে ফেলবো, অর্থাৎ আরেকটা এক্সট্রা ট্রেড নেই, তো আগের যে লসটা হয়েছে সেটা রিকভার করে আবার $50 মিল করবো। তো দেখা যেত যে তখন কোনো এক কারণে 2 নাম্বার ট্রেডটাও লস হয়ে যেত। তো লস হওয়ার পর তো সাইকোলজি শেষ, একদম টোটালটাই নষ্ট হয়ে যেত। হ্যাঁ, এরপরে মনে হতো যে আরেকটা ট্রেড নেই, ওইটাও লস গেলে তো একদম টেনশনে চলে আসতো, যা প্রফিট করছে মোটামুটি তাও প্রায় শেষ পর্যায়ে, এবং $1-2 লসে ঢুকে গেছি। তখন বুকের মধ্যে একটা আতঙ্ক কাজ করতো, এবং তখন গিয়ে এই ভুলের কারণে আমরা বিগ মার্জিনে এখানে বসাই দিতাম যে $100 বসাই দিতাম। হ্যাঁ, $100 দিয়ে আপ ডাউন যেটা মন চাইতো, মানে তখন আর মাথা কাজ করতো না, তখন ইমোশনাল হয়ে গিয়ে যে কোনো একটা ডিসিশন নিয়ে আপ বা ডাউন একটা ট্রেড নিয়ে নিতাম। এবং দেখা যেত যে কপাল ভালো থাকলে তো হইছে, আর যদি কপাল ভালো না থাকে তাইলে দেখা গেছে যে আমও গেছে, সালাও গেছে, প্রফিটও গেছে, প্রপার আপনার যা ব্যালেন্স ছিল তাও গেছে। তো এটা হচ্ছে বিগেস্ট প্রবলেম আমাদের নতুন ট্রেডারদের, যেটা আমি নিজে ফেস করছি তাই শেয়ার করতেছি। তো এই ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট বা আপনার হচ্ছে যে ট্রেডিং এর যে সাইকোলজিটা ঠিক রাখে, এটা আপনাকে প্রফিটেবল হইতে হেল্প করবে। কারণ ট্রেডিং এ আপনার শেখা বা লার্নিং কাজ করে মাত্র 10%। আপনি সব শিখে ফেলবেন, A to Z, এমন কিছু নাই যেটা আপনার বাদ থাকবে। তো সব শিখে ফেলার পরেও আপনার দেখা যাবে যে আপনি প্রফিটও করতেছেন কিন্তু প্রফিট ধরে রাখতে পারবেন না, এই একটা কারণে যেটা আমি বললাম। এই জন্য মূলত একটা রুলস তৈরি করতে হবে আমাদের, একটা রুলসটা কি, সেটা হচ্ছে যে যেটা আমি তৈরি করছি, যে পরপর যদি আমাদের 2টা ট্রেড লস যায়, আমার একটাই রুলস যেটা আমি আমাদের ভিআইপি মেম্বারদের অল টাইম বলে থাকি, যে দেখেন মাসের 30 দিন আপনার এক যায় না, একটা হাতের 5টা আঙ্গুল সমান না, রাইট? মাসের 20 দিন 22 দিন আমরা প্রফিট করব। যেমন আজকে বিকালেও আমরা আমাদের ভিআইপি গ্রুপে কিন্তু শিওর শর্ট সিগন্যাল দিলাম। এক একজন দেখলাম যে যারা একটু রিস্ক নিয়ে ফেলছে, তারা $26, $27, $30 প্রফিট করে ফেলছে, কেউ $15, কেউ $10 প্রফিট করে ফেলছে। আমি কিন্তু সিগন্যাল বন্ধ করে দিয়েছি, যেহেতু আমরা পরপর 2টা ট্রেডে প্রফিটে আছি, আমি কিন্তু সিগন্যাল বন্ধ করে দিছি, রাইট? আমি চাইলে কিন্তু দিতে পারতাম, আপনাদের কন্টিনিউয়াসলি ট্রেড নেওয়াইতে পারতাম, কিন্তু আমি জানি আপনারা এই যে প্রফিটের মুখ দেখে ফেলছেন পরপর, এরপর আর কন্ট্রোল সামলাইতে পারবেন না। আমি বিশেষ করে যদি এরপরে আরো 4-5টা সিগন্যাল দিতেই পারতাম, কিন্তু আপনারা প্রফিট ধরে রাখতে পারতেন না, উল্টাপাল্টা ট্রেড করতেন, কিন্তু এর মাঝে কিন্তু 2-1টা লস হইতে পারতো বা এমটিজিতে উইন করা লাগতে পারতো, রাইট? সো আপনারা দেখা যেত যে ওভার ট্রেড করে ফেলতেন। সো আমি কখনোই চাই না আপনারা ওভার ট্রেড করেন। এজন্য রুলস একটাই, যদি আমরা দিনের শুরুর অংশটাতে প্রফিটে চলে আসি,
লাইক ধরেন আজকে আল্লাহর নাম নিয়ে আমরা সকালে সিগন্যাল দিলাম, বা আল্লাহর নাম নিয়ে আপনি সব শিখে সকালে কিছু ট্রেড নিলেন মাথা ঠান্ডা করে রিল্যাক্সে। তো দেখা গেল যে শুরুর আধা ঘন্টার মধ্যে আপনি মোটামুটি আপনার ব্যালেন্স ওয়াইজ মোটামুটি 5%, 10%, 15% প্রফিটে চলে আসছেন। হুম, ধরেন না আপনার $10 প্রফিট হয়েছে, $10 প্রফিট করা তো আর আহামরি কঠিন না। হ্যাঁ, 2-4টা ট্রেড উইন হলে এটা প্রফিট $10 হয়ে যায়। $10 মিনস বাংলাদেশি টাকায় কিন্তু অ্যাপ্রক্সিমেটলি প্রায় 1,000-1,200 টাকা। এখন দেখেন একটা মানুষের কিন্তু 1,000 টাকা ইনকাম করতে অনেক কষ্ট করতে হয়, আপনি করে ফেললেন। এখন ওই করার পরেও যদি ধরে রাখতে না পারেন প্রফিটটা, তাহলে এর চেয়ে আফসোসের কিছু তো নাই, তাই না? এখন আপনি যেহেতু প্রফিটে আছেন, তাহলে ওই দিন আর ট্রেড না করেন, তাইলেই তো হয়। আর আমার রুলস গুলো যদি আমি ব্যক্তিগতভাবে বলি, প্রফিট করব, প্রফিট উইথড্র করে ফেলবো। আজকের দিন আমার ব্যালেন্স ধরেন আমার হচ্ছে $100, আমি $10 প্রফিট করলাম কথার কথা, তাহলে ওই $10টা আমি আলাদা করে সুন্দর মতো বের করে নিয়ে আসি, নিয়ে এসে বাইন্যান্স অ্যাকাউন্টে নিয়ে আসবো, বা বিকাশ যেটা দিয়ে করেন। সবসময় আমি রিকমেন্ড করি বাইন্যান্সটা ইউজ করবেন। যাদের বাইন্যান্স ইউজ করেন না তারা হচ্ছে বিকাশটা ইউজ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু বাইন্যান্সটা এটা অল টাইম রিকমেন্ডেড, এটা ইউজ করবেন। তো এই যে $10 আপনি উইথড্র করে আলাদা করে ফেলেন, এতে দেখবেন যে আপনি মানে এটার প্রফিটটা ধরতে পারবেন। কিন্তু আমি যে ভুলটা আগে করতাম, আমি আমার কথাই বলি, যে আমি মনে করতাম যে $100 দিয়ে আমি $200 বানাইছি, $200কে $300 বানাইছি, প্রফিট তুলতাম না। আমি ভাবতাম যে আমার ব্যালেন্স তো বাড়ছে, যত বেশি ব্যালেন্স বাড়াবো তত বেশি প্রফিট হবে, তো $300 নিয়ে আমি ট্রেড করব, আরো বেশি প্রফিট হবে। তো ধরেন কথার কথা 300 থেকে আপনি 400 বানাই ফেলেন, 500 বানাই ফেলেন, করলেন। কিন্তু এমন একদিন আসবে যেদিন আপনার ওই $500-600 একদিনে শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? এই ওভার কনফিডেন্সের কারণে। এই ওভার কনফিডেন্সটাও ট্রেডিং এর জগতে সবচেয়ে বড় একটা আপনার হচ্ছে কি বলে আপনার লসের কারণ। ঠিক আছে? মোট কথা আমি আপনাকে যেটা বুঝাইতে চাইতেছি, যে লস আপনারা এই কারণগুলোতেই করবেন। আমি একটু আগে যেটা বললাম যে মাসের 30 দিনের মধ্যে 20 দিন 22 দিন আমরা ভালো প্রফিটে থাকবো। এই 7-8 দিন এটা দুনিয়ার যত ভালো ট্রেডারই হোক না কেন, দুনিয়ার সবচেয়ে ভালো ট্রেডাররাও কিন্তু 6-7 দিন 8 দিন লস করবে। এখন কথা হলো ওই 6-7 দিন 8 দিনে যদি আপনি সব শেষ করে ফেলেন, তাহলে আপনার 22 দিন প্রফিট করে লাভ কি? এজন্য ডিসিপ্লিনটা মাস্ট। ডিসিপ্লিন কি? আমাদের একদিনে যত ট্রেড নিব, যদি আমরা দিনের শুরুতেই ভালো প্রফিটে চলে যাই, ট্রেড বন্ধ। ওই দিন আর ট্রেডের ধারের কাছেও যাব না। একজন সফল ট্রেডার হইতে হইলে আপনাকে যত ট্রেডিং থেকে দূরে থাকতে পারবেন, তত আপনি সফল হইতে পারবেন। এটা হচ্ছে রুলস। সফল ট্রেডার হইতে হইলে যত ট্রেড থেকে দূরে থাকতে পারবেন, তত আপনি প্রফিটেবল হবেন। মোট কথা আমি বলতে চাচ্ছি, মানে ট্রেড যত কম করে আপনি যত বেশি একটা প্রফিটে থাকতে পারবেন। ঠিক আছে? এই জন্য রুলস আমি 3টা রুলস বলতেছি। প্রথম রুলস, পার ডে একদিনে আপনি সর্বোচ্চ যদি 2টা বা 3টা ট্রেড, বা ধরে নেন 2টা, এর বেশি না, যেহেতু আপনাদের ব্যালেন্স কম, রাইট? আমাদের মতো ব্যালেন্স থাকলে এটা কোনো ইস্যু না। সো যেহেতু আপনাদের ব্যালেন্স কম, পরপর 2টা ট্রেড যদি লস যায়, ট্রেড বন্ধ, ওই দিনের জন্য ট্রেড বন্ধ। তাই না? এখন আপনি আমার সাথে কথাগুলো রিলেট করতে পারবেন। আপনার পরপর 2টা ট্রেড লস গেছে, মাথার মধ্যে একটা ইফেক্ট পড়তেছে, প্রেসার পড়তেছে, তখন আপনি ইমোশনাল হয়ে পরপর ট্রেড নিতে থাকেন, থামেন না কিন্তু। ওই নিতে গিয়ে ওই দিনই সব ব্যালেন্স ফাঁকা করেন। কিন্তু আমার রুলস মতো যদি আপনি পরপর 2টা ট্রেডে সর্বোচ্চ $1 করে যদি ট্রেড নেন, বা $2 করে নেন, লস গেলে কত যাবে? $4 যাবে। এমটিজি নিয়েও যদি আপনি লস করেন, সর্বোচ্চ $10 লস গেল, আপনার $90 তো আছে। এখন মাসের 30 দিনের মধ্যে 22 দিন আপনি ধরেন আপনি প্রফিট করলেন, ধরেন $200। ঠিক আছে? 30 দিনের মধ্যে 22 দিন মিলে আপনি $200 প্রফিট করলেন। ঠিক আছে? আর 8 দিন আপনি লস দিলেন। তাই না? তা 8 দিনে $10 করেও যদি লস দেন, লস যাবে $80। তাই না? মাসে 30 দিনে প্রফিট করলেন $200, লস যদি দেন 8 দিন $10 করে, যদি রুলস মেইনটেইন করেন, তাহলে $10 করে 8 দিন 8 8 10 $80 লস গেল। কিন্তু আপনার নেট প্রফিট প্রত্যেক মাসে থাকবে $120, যেটা বাংলাদেশী টাকায় প্রায় 15 থেকে 20,000 টাকা, 20,000 টাকার অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি, রাইট? সো যেটা কিন্তু অনেকের এক মাসের চাকরির বেতনের সমান। মানে আমি জাস্ট আপনাকে একটা জিনিসই বোঝাতে যাচ্ছি, যে মাসে ম্যাক্সিমাম টাইমই প্রফিট করবেন। এটাই বাস্তবতা। কিন্তু ওই 8 দিনের লসটা যাতে আপনার প্রফিটের চেয়ে বেশি না হয়ে যায়। এন্ড এইখানে সাইকোলজিটা ঠিক রাখা। আমি আপনাকে এত স্ট্র্যাটেজি শেখাবো, সবই শেখাবো, কোনো কিছু কাজে আসবে না। যাই শেখাই, এই যে গত 2টা ভিডিওতে আমি এত কিছু শেয়ার করছি, যেটা কোনো পেইড কোর্সে আমার মনে হয় না কেউ শেয়ার করছে। এর বাহিরে তো আর কিছু নাই। ওগুলাই মেইন, ওগুলাই যদি অ্যাপ্লাই করেন প্রফিটেবল হবেন। কিন্তু এই যে আজকে যে রুলস গুলা বললাম, এটা আমি আগেও বলছি, আমার ভিআইপি গ্রুপ মেম্বারদের আমি সারাদিনই বলি এই রুলস গুলা। ঠিক আছে? তো এই জিনিসটা ফলো করলে আলটিমেটলি প্রফিট ধরে রাখতে পারবেন, না হলে প্রফিটও ধরতে পারবেন না, আপনি ডিপোজিট যেটা করছেন সেটাও ধরে রাখতে পারবেন না। সো এটা আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারলাম। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো রুলস আমি আবার মনে করাই দিয়ে দেন আমি ক্লাসে যাচ্ছি। পরপর 2টা ট্রেড বা 3টা ট্রেড রুলস তৈরি করেন, এই রুলস আপনি ভাঙবেন না। সকালে যেমন স্কুলে যাইতেন ছোটবেলা, যে 7:30টার মধ্যে স্কুলে যাইতেই হবে, নাইলে আমাকে দাঁড়া করায় রাখবে বা ক্লাসে ঢুকতে দিবে না, ঠিক ওইরকমই একটা রুলস, যে আমি একদিনে 2টা ট্রেডের বেশি লস দিব না। ঠিক আছে? পরপর যদি 2টা ট্রেড বা 3টা ট্রেড লস হয়, হ্যাঁ, আমি আর ট্রেড করব না ওই দিন। এই একটা রুলস, যেটা মাথার মধ্যে সেট করতে হবে।
দুই নাম্বার রুলস, যে আমি যদি লস দেই আজকে, তাহলে সর্বোচ্চ আমি এত ডলার লস দিব। আজকে যদি আমার ব্যালেন্স থাকে $100, যদি আমি লস দিয়ে বের হই, মনে ধরে নিবেন নেগেটিভ, যে যদি আমি আজকে লস দিয়ে বের হইতেই হয়, আমি সর্বোচ্চ $5 বা $10 লস দিব, এর বাইরে একটা টাকা লস দিব না। এখন যদি দেখেন যে আপনার, এটা ধরেন আমাদের সিগন্যালের ক্ষেত্রে প্রযোজ্য, ধরেন আমাদের সিগন্যাল নিয়েও আমরা যতগুলাই দেই, আপনি যদি আপনার মাথার মধ্যে যে রুলসটা সেট করছেন যে আমি যদি আজকে লস দিই $10 দিব, এখন ভাইয়ের সিগন্যাল যত ভালোই হোক বা খারাপই হোক, হ্যাঁ, যদি $10 বেশি লস হয়ে যায়, আমি ওই দিন ভাইয়ের সিগন্যাল আর নিবই না, যদিও বা পরের গুলোতে প্রফিট হোক, নিব না। বুঝতে পারছেন? তাইলে দেখবেন যে আমাদের সিগন্যালে হয়তো পরের গুলো প্রফিট হবে, কিন্তু আফসোসের কোনো কারণ নাই। যদি আপনি রুলস ব্রেক করতেন, তাহলে ওই ক্ষেত্রে আপনি ইমোশনাল হয়ে পরের ট্রেড গুলাতে আপনি আপনার মেইন ব্যালেন্স যেটা দিয়ে নর্মালি ট্রেড নিতেন, তার চাইতে অনেক বিরাট অ্যামাউন্টের ট্রেড গুলা নিতেন, পরের ট্রেড গুলা, ওগুলাতে আপনি হয়তো বা আপনার ব্যালেন্স হারানোর সম্ভাবনা থাকতো। তো এটা খুবই ইম্পর্টেন্ট। সো দুইটা রুলস বললাম, একটা হচ্ছে এক বা দুইটা বা তিনটা ট্রেড যেটা আপনি রুলস বানাবেন, ওর বেশি আপনি ট্রেড যদি লস করেন, ওই দিন ট্রেড বন্ধ। দুই নাম্বার রুলস, যে একদিনে সর্বোচ্চ কত ডলার লস করবেন তা আপনি নোট করে রাখবেন, এর চেয়ে বেশি আপনি একদিনে লস দিবেন না। ঠিক আছে? কারণ প্রফিট আপনি করবেন, কিন্তু লসটা আপনি মিনিমাইজ করতে হবে, প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে। ঠিক আছে? আর প্রফিটেরও একটা টার্গেট রাখবেন, যে আমি একদিনে আকাশ পাতাল আকাশ কুসুম কোনো প্রফিট আপনি মানে সেট করবেন না, যে আমি একদিনে টাকা ডাবল করে ফেলবো। হ্যাঁ, মানে অনেকে বলে যে একদিনে আমার হচ্ছে $100 আছে, একদিনে $200 করে ফেলবো, এটা সম্ভব, এটা একদমই সম্ভব, কিন্তু এরকম মানে ভুলভাল রিস্ক কোনোদিন নেবেন না। আপনার ক্যাপিটালের সর্বোচ্চ 10%, 5%, হ্যাঁ, অর্থাৎ যাদের ব্যালেন্স কম তাদের কথা আলাদা, যাদের ব্যালেন্স $10-20 তাদের কথা তো আর বলে লাভ নেই, তারা হয়তো বা $5, $6, $7 প্রফিট না হলে প্রফিট ধরতে পারবে না, বা মনে হবে না যে একটা প্রফিট হয়েছে। কিন্তু যাদের একটু ব্যালেন্স বেশি তাদের ক্ষেত্রে স্পেশালি জিনিসটা প্রযোজ্য, কারণ আপনারাই মেইন রিস্কটা নেন। মনে করেন যে আমার তো ব্যালেন্স বেশি, আমি বড় বড় প্রফিট ট্রেড নিব, বড় বড় প্রফিট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনি একটা রুলস মেনটেন করবেন, ধরেন আপনার ব্যালেন্স $500 বা $100 দিয়ে ধরি, তাহলে আপনি টার্গেট রাখেন যে আমি $10 বা $15, অর্থাৎ আমার ব্যালেন্সের 10 থেকে 15% প্রফিট করব একদিনে। তো ওই টার্গেটটা যদি হয়ে যায়, বের হয়ে যান। কিন্তু নর্মালি টার্গেটটা সহজে হবে, কিন্তু নর্মালি আমরা যে ভুল করি যে $10-15 সহজে হয়ে যাওয়ার পরে আমরা মনে করি যে আরেকটু করি, বেশি না, আরে $1 করি বা $20 মিল করি, তারপরে বন্ধ করি। এই যে একটু করে আর একটু মিল করা, এটা সবচেয়ে বড় ভুল। এই ভুলগুলো আমি করছি, আমার জন্যই বলতেছি, যে আমি নিজেকে বলতেছি যে আমি এক টাইমে এই ভুলগুলা করার কারণেই কিন্তু আমি একটা সময় প্রায় $7 লাখ মতো লস করেছি। ওইখান থেকে আজকে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিটেবল। সো এই জন্য আপনাদের সাথে আমি জিনিসগুলো শেয়ার করলাম। এই কয়েকটা রুলস মাথায় রাখলে আমার মনে হয় না আপনাদের মানে আর লস হবে। প্রফিট করবেন, লসও করবেন, দুইটাই ট্রেডিং এর অংশ, কিন্তু প্রফিটটা আলটিমেটলি পুরো মাসে 30 দিন মিলে আপনার লসের চাইতে বেশি হবে, আপনি প্রফিটেবল থাকবেন এই রুলসটা যদি মেনটেন করেন। ক্লিয়ার? সো আমি একটু আনমিউট করি, মোটামুটি রুলস গুলা বুঝতে পারছেন কিনা, এরপরে আমরা এবার কিছু স্ট্র্যাটেজি এবং মার্কেট নিয়ে আলোচনা করবো, শিখবো। জি বলেন, রুলসটা বুঝতে পারছেন কিনা? আনমিউট করলাম। হ্যাঁ ভাইয়া, বুঝতে জি বুঝতে ভাই। পারছি আসলে। ভুক্তভোগী জি জি, শুনতে পারি নাই। ভাইয়া, এটার ভুক্তভোগী আমি নিজেই এরকম করে লস খেয়েছি আজকে। মেইন সমস্যাটা বুঝতে পারলাম যে আমার মেইন সমস্যাটা কোথায়। জি, ওয়ালাইকুম স্যার স্যার। পুরো সেম টু সেম ওয়ালাইকুম স্যার, আসসালাম। আমার মাথা গরম হলে সব লস। জি জি, আর আমারও আজকে এরকম হয়ে গেছে, আজকে আমার ব্যালেন্স একবারে জিরো। দেখছেন এই যে সেম সমস্যা কিন্তু ম্যাক্সিমামরাই ফেস করেন। সো এই ওয়ালাইকুম জিনিসগুলো স্যার। অ্যাভয়েড করবেন। আজকে আমি টোটালে 1200 টাকা ইনকাম করছি, ব্যালেন্স আমার একবারে নীল হয়ে গেছে, কোনো টাকাই নেই। মানে $1200 ইনকাম করার পরও ব্যালেন্স জিরো আজকে। জি। স্যার আজকে আমি ফলো স্যার, করি স্যার। স্যার আজকে মানি ম্যানেজমেন্ট ফলো করে স্যার 400 টাকা প্রফিট আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখছেন এই যে আসসালামু আলাইকুম ম্যাক্সিমামেরই ভাইয়া। সেম সমস্যা, প্রফিটে ঠিকই থাকেন কিন্তু দিন শেষে $10 ঘুমানোর টাইমে জিরো নিয়ে আবার ঘুমান। বুঝছেন? তো ভাই, আমি এর মাঝখানে $10 থেকে $30 করছিলাম। তো হ্যাঁ, এই একটা ভুলের কারণে আবার জিরো। আচ্ছা আচ্ছা, না না আচ্ছা বুঝি নাই কি নগদে বললেন, কি স্যার 30 টাকা রাখলে করছেন কোনো পরে? প্রবলেম হবে ওয়ালাইকুম স্যার? স্যার। আমি $10 ডিপোজিট করে $30 আর্নিং করছিলাম, তিরিশ জি, ডলার আমার লাভে ছিল। হ্যাঁ তো আমি ওই যে আপনি যে কথাটা বলছেন, একটা লস খাওয়ার পরে আমি আবার আরেকটা মারছি, হ্যাঁ, ওইটাও লস খেয়েছি, তার বড় অ্যামাউন্টের মারছি দুইটা। ওই হুম, দুইটাই লস খেয়ে লাস্টে আমার একবার ব্যালেন্স জিরো। এই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সাকিব ভাই। জি, স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভাইয়া। স্যার আসলে হাসি মুখে সবসময় থাকার চেষ্টা করছে স্যার। লস হয়ে গেছে, সমস্যা নেই স্যার, এটা একটা লস, একটা অংশ। তো হ্যাঁ স্যার আমি তো আগেই বলেছি স্যার, অ্যাকচুয়ালি স্যার আমি মনে হয় কি স্যার, ফোনে এটা অনেক প্রবলেম স্যার। এটা অ্যাকচুয়ালি পিসি ল্যাপটপ হলে অনেক ভালো হয় স্যার, কারণ শেখার ক্ষেত্রে স্যার আমি খুবই নোটিস করেছি, অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস তো এর জি ক্ষেত্রে স্যার, পিসি বা আমি ল্যাপটপ একই খুবই ভালো। সমস্যা স্যার।
স্যার, তবে ল্যাপটপটা আমি হয়ে গেছে। বের হয়ে গেছে স্যার, আপনি হয়তো জানেন, আপনাকে আমি বলেছি হুম প্রায় হুম হুম। $18। এই যে মানে মানি ম্যানেজমেন্ট গুলোর কারণে, কারণ অনেক সময় হয়তো ওই যে ওভার ইমোশনের কারণে হয়েছে, অনেক সময় ফোনের কারণে হয়েছে, অনেক সময় নেটওয়ার্কের কারণে হয়েছে। তো স্যার আমার জন্য দোয়া করবেন, আমি আগে শিখতে স্যার, আমি টাকার নেশায় পড়তে চাই না, আমি আগে শিখতে চাই। সো স্যার আমি যেহেতু আমি অনেক গরিব স্যার, আমি বাইরে যাচ্ছি, ইনশাল্লাহ দোয়া করবেন স্যার। আমি যখন অ্যাকচুয়ালি বাইরে যাব ইনশাল্লাহ, এর আগেই আমি একটা ল্যাপটপ নিয়ে নেবো, তারপর আমি স্যার কোর্স করবো। দেন এটা না হলো স্যার অ্যাকচুয়ালি, আচ্ছা আচ্ছা আমি শুনেছি যদি আমি ফরেক্সটা আগে শিখি তাহলে কি হ্যাঁ এগুলো সোজা হয়ে যাবে স্যার? ভাই, নলেজ আমি একটা কথা বলি, ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি যেটাই বলেন সব জায়গায় নলেজ একই। একই নলেজ আপনার ক্রিপ্টোতেও কাজে লাগবে, এই বাইনারিতেও, ফরেক্সেও। বুঝতে পারছেন? নলেজ, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট সব জায়গাতেই সেম। এই নলেজ গুলো দিয়ে আপনি সব জায়গাতেই প্রফিট করতে পারবেন, জাস্ট একটু ডিফারেন্ট আর কি। ও ইনশাল্লাহ স্যার। অ্যানালাইসিসের বা তাকানোর ভঙ্গিমা একটু ডিফারেন্ট হবে, বাট নলেজ বা যেই আপনার যে বেসিক বিষয়বস্তুগুলো ওগুলো সব জায়গাতেই সেম। ইনশাল্লাহ স্যার, স্যার আমি কোর্সে ইনশাল্লাহ এনরোল হয়ে যাবো ইনশাল্লাহ, আমি শিখবো স্যার, 6 মাস 1 বছর আমি শিখবো প্রপারলি স্যার, প্রপার ওয়েতে জি, ইনশাল্লাহ স্যার। দেন এই আজকে আমার ক্লাস। শেখাটাই আপনার মেইনলি হচ্ছে ফোকাস করতে হবে, বুঝতে পারছেন? লার্ন দেন আর্ন। লার্নিং শব্দটাকে যদি আমরা ভাঙি, লার্নিং এর এল বাদ দিলে কিন্তু আর্নিং শব্দটা চলে আসে। বুঝতে পারছেন? সো স্যার একটু আমার স্যার আমার ক্লাস, মনে হয় স্যার মানি ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার একটা ইংলিশ ক্লাস ছিল, ওইটা শেষ করে আমি ম্যামকে বলছিলাম আমার একটা ইমার্জেন্সি যেতে হবে, আমার একটা স্যারের ক্লাস আছে, স্যার ইমার্জেন্সি চলে আসছি। স্যার আচ্ছা আমি আচ্ছা। শিখতে চাই, সর্বপ্রথম শিখতে চাই স্যার, আমার জন্য দোয়া করবেন স্যার, জি, ইনশাল্লাহ যেন ইনশাল্লাহ ভালো। ইনশাল্লাহ ভাইয়া, হয়ে যাবে। ওকে, ইনশাল্লাহ তাহলে স্যার। মোটামুটি আমরা আমাদেরকে ইমোশন কন্ট্রোল রাখার বিষয়টা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তো এখন আমরা পরের টপিক গুলো নিয়ে টুকিটাকি স্যার কথাবার্তা বলি। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছেন? স্যার স্যার নগদে কি টাকা বলতেছিলাম রাখলে কোনো প্রবলেম হয় স্যার? অনেক সময় স্যার দোকানদার স্যার নগদে টাকা পাঠায় না, বা ভাইয়া, কোনো অলওয়েজ বাইন্যান্স যদি আপনার লেনদেন এই নগদ। টাইপের কাজ করেন, বাইন্যান্সে লেনদেন করার ট্রাই করবেন। হ্যাঁ, বাইন্যান্সটা হচ্ছে সবচেয়ে স্যার বেস্ট বাইন্যান্স থেকে সেফ। নগদে নিলে তো কোনো প্রবলেম নেই না না না, স্যার? নগদ নর্মালি নিলে সমস্যা নেই ভাইয়া, সমস্যা নেই। ভাইয়া, জি, বলেন। আমি দুদিন আগে একটা ডিপোজিট মানে করছিলাম বাইন্যান্সে, টুবি যে P2P আছে না, ওইটার হ্যাঁ, মাধ্যমে P2P। টাকা নিচ্ছিলাম তো। জি। হ্যাঁ হ্যাঁ, ওইটা টাইমের আগে ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হওয়ার বলতে কি, আমি টাকাটা পাঠাই দিছি, ওই সময়টাই ক্যান্সেল হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, আমি স্যার বলতেছি। বা- বাইন্যান্সে P2P-র ক্ষেত্রে খুবই সাবধানে আপনার বাইসেল করবেন। যাদের পাশে দেখবেন 100% টিক মার্ক আছে, শুধুমাত্র তাদের কাছ থেকে আপনারা লেনদেন করবেন। ঠিক আছে? 100% লেখা থাকে যে তাদের কমপ্লিট রেশিও কত, তো তাদের সাথে আপনি লেনদেন করলে আপনার 1-2 মিনিটের মধ্যে আপনার হচ্ছে ব্যালেন্সটা চলে আসবে। আর অবশ্যই আপনি ব্যালেন্স বুঝে পাওয়ার পরে তারপর হচ্ছে আপনি যে টাকা বুঝে পাইছেন ওই কনফার্ম বাটনে ক্লিক করবেন। এর আগে বা পরে আপনার কিন্তু কনফার্মে ক্লিক করবেন না। ওই সেলার যদি মেসেজ করেও বলে যে কনফার্মে ক্লিক করে দেন, আমি দিয়ে দিচ্ছি একটু পরে, এরকম কখনোই করবেন না। তাহলে কিন্তু আপনার টাকাটা মার যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে? আর বাইন্যান্সে সঠিকভাবে কিভাবে ডলার ক্রয় ও বিক্রয় করতে হয় এটার উপর আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আমি পাবলিশ করে রেখেছি, ওটা একটু দেখে নিন, তাহলে মোটামুটি একদম ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা একটু আজকে গত 2 ক্লাসের কিছু স্ট্র্যাটেজি অ্যানালাইসিস করে আপনাদেরকে একটু রিমাইন্ড করায় দেই। ঠিক আছে? দেন আমরা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে যাচ্ছি। সো আমি নেক্সট 20 মিনিট বা 30 মিনিট আমি হচ্ছে জাস্ট কয়েকটা শিওর শট স্ট্র্যাটেজি যেগুলো গত ক্লাসগুলোয় আলোচনা করেছি, আজকে কিছু নতুন মানুষজন আছে, তো আমরা একটু রিমাইন্ড করাই দিই। প্রথম, সাপোর্ট রেজিস্ট্যান্টটা তো আপনারা জানেনই। একটা মার্কেট যে জায়গাগুলো থেকে আপনার হচ্ছে বাউন্স ব্যাক করে, ওই জায়গাগুলোকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট বলা হয়। যেমন এই যে এই পয়েন্টগুলো আমি যদি একটু হাইলাইট করে দেখাই, আমি শর্টকাটে জাস্ট একটু রিমাইন্ড করাই দিচ্ছি সবার সুবিধার্থে। ঠিক আছে? তো আমি যদি এখানে একটা আমরা লাইন টানি, এখানে আমরা যদি একটা হরিজন্টাল লাইন নেই, so আমরা এখানে একটা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম। So আমরা একটা মোটা লাইন নিয়ে নিলাম এখানে। ঠিক আছে? সো এই যে দেখেন, এই যে লাইনটা যে নিলাম, এই লাইনটাকে আমরা এই জায়গায় রাখলাম, এটাকে কপি করলাম। যারা নতুন বা পুরাতন আরেকবার দেখে নেন, যত দেখবেন তত জিনিসগুলো ক্লিয়ার হবে। এটাকে কপি করলাম, দেন এই জায়গাতে রাখলাম, এটাকে কপি করলাম, দেন হচ্ছে আমরা এই জায়গাতে রাখলাম, এটাকে কপি করি এন্ড আমরা এই জায়গাতে রেখে দিচ্ছি। তো এই যে দেখেন যে জায়গাগুলোতে আমরা আমরা যে রাখলাম এই দাগগুলো, এগুলো হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোন।
অর্থাৎ এই জায়গাগুলোতে মার্কেট এসে বারবার ধাক্কা খাইছে, বাউন্স ব্যাক করছে, ধাক্কা খাইছে, বাউন্স ব্যাক করছে। আর উপরেরটাকে সবসময় আমরা রেজিস্ট্যান্ট বলি, নিচেরটাকে সবসময় আমরা সাপোর্ট বলে থাকি। অর্থাৎ দেখেন এই যে নিচের এই লাইনটা, এই লাইনটার দিকে যদি আপনারা তাকান, যেটা যে আমি লড়াইতেছি, এখান থেকে উপর থেকে রেড ক্যান্ডেল গুলো নিচে আসছে, অর্থাৎ সেলাররা নিচে আসছে, এবং এই যে আপনার যে ক্যান্ডেলটা আছে এই যে লাইনের মধ্যে দেখেন টাচ করে বাউন্স ব্যাক করে মার্কেট উপরে গেছে। তারপর এই যে 2 নাম্বার এই লাইনটার মধ্যে গ্রিন ক্যান্ডেল এসে টাচ করে আবার একটা রেড ক্যান্ডেল দিয়ে বাউন্স ব্যাক করে নিচে আসছে, ঠিক আছে। তারপরে দেখেন এই যে এই ক্যান্ডেলটাকে এই রেজিস্ট্যান্টটাকে ব্রেকআউট করে আবার মার্কেট এই যে লাইনটা টানছে এই লাইনের মধ্যে এসে আবার ধাক্কা খেয়ে নিচের দিকে নামছে, দেখেন নিচের দিকে নামছে। তা আবার দেখেন উপর থেকে নিচে এসে এই নিচের লাইনের মধ্যে ধাক্কা খেয়ে উপরে উঠছে, আবার নিচ থেকে উপরে এসে এই লাইনে ধাক্কা খেয়ে আবার নিচে নামছে, ঠিক আছে। তো এই যে যেই লাইনগুলো ড্র করলাম এগুলো প্রত্যেকটাই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোন হিসেবে কাজ করে। তো অবশ্যই এটা আপনি ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন বা বাইনারি বলেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই বেসিক কনসেপ্ট হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট। তো সঠিকভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট কিভাবে ড্র করতে হবে, তো ওই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের প্রিভিয়াস ফার্স্ট ক্লাসে অ্যাডভান্স লেভেলে দেখাইছিলাম। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও যারা দেখেনি ওইটা দেখে নিলে মোটামুটি একদম ক্লিয়ার হয়ে যাবেন। 2-2.5 ঘন্টার ভিডিওতে মোটামুটি প্রথম অংশে আমরা কিন্তু এটা অ্যাডভান্স লেভেলে দেখাইছি। তাছাড়া ফিবোনাসিস রিট্রেসমেন্ট টুল এটাও কিন্তু দেখাইছিলাম। এখান থেকে যে ফিবোনাসিস রিট্রেসমেন্ট টুলের মাধ্যমেও কিন্তু আমরা কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোনগুলোকে আইডেন্টিফাই করতে পারি, একদম যেগুলো স্ট্রং সাপোর্ট অথবা স্ট্রং রেজিস্ট্যান্ট জোন, তো ওই জিনিসগুলো কিন্তু আমরা দেখিয়েছি, ঠিক আছে। তো নরমালি স্ট্রং সাপোর্ট আর স্ট্রং রেজিস্ট্যান্ট পয়েন্ট আইডেন্টিফাই করার পাঁচটা একটাই কন্ডিশন, সেটা হচ্ছে আপনি খেয়াল করবেন 5 জায়গায়, মিনিমাম 5 জায়গায় মার্কেট বাউন্স ব্যাক করতে হবে, এরকম একটা আপনার যদি আপনি পয়েন্টগুলো বের করতে পারেন তাহলে ওইটা আপনার স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। যেমন আমরা যদি দেখি, এই যে দেখেন এই জায়গায় মার্কেট কিন্তু আমাদের একবার সম্মান দেখাইছে, 2বার সম্মান দেখাইছে, এইখানে দেখেন 3বার সম্মান দেখাইছে, ঠিক আছে। তারপর এই জায়গায় দেখেন এই যে 4বার 5বার, তারপর দেখেন এই যে এই জায়গায় একবার 6বার সম্মান দেখাইছে, তারপর এই জায়গায় দেখেন এই যে 7বার সম্মান দেখাইছে, 8বার সম্মান দেখাইছে, এই যে 9বার সম্মান দেখাইছে, হ্যাঁ এই যে 10বার 11বার 12বার সম্মান দেখাইছে, 13বার সম্মান দেখাইছে, হ্যাঁ। তারপর আমরা যদি অতীতে আরো যাই আমরা দেখবো যে এই যে এই জায়গাতেও মার্কেট সম্মান দেখাইছে, 14বার সম্মান দেখাইছে, তারপর 15বার 16বার সম্মান দেখাইছে, তারপর এখানে যদি আরো আসেন দেখেন 17বার, তারপরে যে আরো যদি অতীতে যান দেখবেন যে হিউজ পরিমাণ টাইম আমাদের এই যে উপরের লাইন যেটাকে আমরা টানলাম, এই যে এই উপরের লাইনটাকে এটাতে সম্মান দেখাইছে। তার মানে বলা যায় যে এই উপরের যে লাইনটা আমরা টানছি এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্ট পয়েন্ট, অর্থাৎ মার্কেটের নিচ থেকে যখন আবারও উপরে আসবে, উপরে আসার পর এখানে মার্কেট আবারও ধাক্কা খেয়ে নিচে চলে আসবে এবং এখানে আমরা একটা ডাউন পজিশনের এন্ট্রি সাজাইতে পারি। তো এভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এটা যে কোনো ট্রেডিং এর কাজে লাগবে। তো এই জিনিসটা আপনারা একটু আবার আগের আমাদের ক্লাসগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে একটু রিমাইন্ড করে নিয়েন। অ্যাডভান্স লেভেলে আমরা এই বিষয়টা নিয়ে প্রায় ডিটেলসে আধা ঘন্টার উপরে কথা বলেছিলাম। ক্লিয়ার? ওকে। তো সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টটা আশা করি বুঝতে পারছেন। সাপোর্ট রেজিস্ট্যান্ট সংক্ষেপে একটাই জিনিস, মার্কেট যে জায়গাগুলোতে বাউন্স ব্যাক করে ওই পয়েন্টগুলোকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট বলা হয়। তো দেখতে পাচ্ছেন এই সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টগুলো কিন্তু সঠিকভাবে এখানে কাজ করে। ওকে, তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টের সংক্ষিপ্ত আলোচনাটা শেষ করলাম। দেন আমি আর আদার্স যে টুকিটাকি মেইন স্ট্র্যাটেজিগুলো ছিল ওগুলো আপনাদেরকে একটু মনে করাই দিই, ঠিক আছে। তো এরপর দ্বিতীয় যে স্ট্র্যাটেজিটা আমাদের ছিল সেটা হচ্ছে বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজ স্ট্র্যাটেজি। নরমালি মার্কেট আপনার এরকম খালি থাকবে, এরকম খালি থাকবে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে খালি জায়গাতে আমরা মূলত মার্কেট কোন দিকে যাবে তার ডিরেকশন নেওয়ার জন্য আমরা বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজের একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি আপনাদেরকে শেখাইছিলাম। তো ওই স্ট্র্যাটেজিটার জন্য আমাদেরকে বুলিঙ্গার ব্যান্ডসের একটা আমাদেরকে আমাদের একটা লাইন নিতে হবে। সেটার জন্য আমরা এই যে নিচ থেকে ইন্ডিকেটর সেকশনে চলে যাব এন্ড এইখানে আমরা উপরে 2 নম্বরে বুলিঙ্গার ব্যান্ডস একটা মুভিং এভারেজ আছে, এখানে ক্লিক করব। মুভিং এভারেজে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন 3টা লাইনের একটা হচ্ছে মুভিং এভারেজ এখানে অ্যাড হয়েছে, আপার লাইন, মিডল লাইন এবং এবং লোয়ার লাইন, ঠিক আছে। তো এই বুলিঙ্গার ব্যান্ডসের এই যে 3টা লাইন, এই 3টা লাইনই কিন্তু স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্ট পয়েন্টের কাজ করে। এই বুলিঙ্গার ব্যান্ডসের আপার লাইন, মিডল লাইন এবং যে লোয়ার লাইন, 3টা লাইনই একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের কাজ করে থাকে। নরমাল একটা মানে এতটাই স্ট্রং না, বাট নরমাল সাপোর্ট রেজিস্ট্যান্টের কাজ করে থাকে, বুঝতে পারছেন। তো এটা দিয়ে স্ট্র্যাটেজি আমরা 2 ভাবে ডিফাইন করতে পারি। প্রথমত হচ্ছে বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে যখনই আমাদের মার্কেট যায় মোটামুটি ম্যাক্সিমাম বডি, তখন বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে মার্কেট স্টে করে না। দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে মার্কেট গেছে, মার্কেট উপরে চলে আসছে। এই দেখেন এই ক্যান্ডেলটা বুলিঙ্গার ব্যান্ডসের মুভিং এভারেজের আপার লাইন ভিত করে বাইরে গেছে, পরের ক্যান্ডেলটাই বুলিঙ্গার ব্যান্ডসের ভেতরে চলে আসছে, ঠিক আছে। তো
ম্যাক্সিমাম ক্ষেত্রে বুলিঙ্গার ব্যান্ডস এর বাইরে কিছুটা গেলে আপনার ভেতরের দিকে আসার মার্কেট ট্রাই করে। ঠিক আছে, এটা হচ্ছে বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজের একটা বেসিক স্ট্র্যাটেজি, যেটা আপনার 1 মিনিটের চার্টে আপনার বেসিক ভাবে ম্যাক্সিমাম, আপনি যদি 10টা ট্রেড নেন আপনার 5টা থেকে 6টা ট্রেড আপনাকে উইন দিবে। বুলিঙ্গার ব্যান্ডস এর বাইরে যখনই মার্কেট যাবে, বুলিঙ্গার ব্যান্ডস এর বাইরে যখনই মার্কেট যাবে বা বুলিঙ্গার ব্যান্ডস এর বাইরে যখনই মার্কেট যাবে, মার্কেট দেখেন ভেতরের দিকে আসার ট্রাই করে। দেখেন এই যে রানিং একটা ক্যান্ডেল বুলিঙ্গার ব্যান্ডস এর বাইরে প্রায় ম্যাক্সিমাম বডি গেছে, ভেতরের দিকে বুলিঙ্গার ব্যান্ডসটা খিচে মার্কেটটাকে নিয়ে আসতেছে। তো এটা একটা শিওর শট স্ট্র্যাটেজি হিসেবে বেসিক ভাবে কাজ করে। তো নরমালি দেখেন আমরা কিন্তু এই রানিং ক্যান্ডেলও জিনিসটা দেখতেছি, বুলিঙ্গার ব্যান্ডস এর বাহিরে এই মিডল এই লাস্টের যে লাইনটা আছে, এই লাইনটাকে আপনার হচ্ছে ভেদ করে বাহিরে চলে আসছিল মার্কেট, এবং পরক্ষণেই মার্কেট যদি অতিরিক্ত মুভমেন্ট না করে নর্মাল ক্ষেত্রে মার্কেট কিন্তু দেখতে পাচ্ছেন যে উপরে চলে আসলো। তো এটা হচ্ছে বুলিঙ্গার ব্যান্ডসের আমাদের বেসিক কনসেপ্ট, আশা করি আপনাদের মনে আছে। আর 2 নাম্বার কনসেপ্ট হচ্ছে বুলিঙ্গার ব্যান্ডসের মুখটা চিকন হওয়া। বুলিঙ্গার ব্যান্ডসের এই যে মুখ যেটা আপনি দেখতে পাচ্ছেন, বুলিঙ্গার ব্যান্ডসের এই যে মুখ যেটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই মুখটা যদি চিকন হয়ে যায়, একটা সেকেন্ড সময় দেবেন। ওকে, সো এই বুলিঙ্গার ব্যান্ডস এর মুখটা যদি চিকন হয়, এই দেখেন বুলিঙ্গার ব্যান্ডস এর এই যে মিড এল লাইন, তারপর এই লাইন এবং এই যে মাঝখানে একটা লাইন আছে, আমি যদি এই লাইনগুলোকে দেখাই, এই জায়গায় দেখেন তো লাইনগুলো মোটা নাকি চিকন? অবশ্যই মোটা, কিন্তু এই জায়গায় দেখেন চিকন, তাই না? এই মুখটা চিকন। এই যে বুলিঙ্গার ব্যান্ডস এর এই যে শরীরটা, এই শরীরটা যখন মোটা থাকে তখন মার্কেট যেদিকে যায় ওই দিকেই যাইতে থাকে। আর বুলিঙ্গার ব্যান্ডস এর মুখ যখন চিকন হয় তখন মার্কেট যেদিকে যায় তার বিপরীত ডিরেকশনে যাবে, এটার একটা ইন্ডিকেট আমাদেরকে দেয়। অর্থাৎ মার্কেটের মুখ নরমালি আমাদের যদি আমরা দেখি, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট এখানে দেখেন একটা ডাউন ট্রেন্ড ফলো করতেছে। তো ডাউন ট্রেন্ড ফলো করতেছে, তো এখানে এসে বুলিঙ্গার ব্যান্ডস এর মুখটা খুবই চিকন হয়েছে। তো চিকন হওয়ার কারণে এই জায়গাগুলো দেখেন মার্কেট কিন্তু মোটামুটি ভাবে মোটা। তো এই জায়গায় যেহেতু চিকন হয়েছে, মার্কেট এখানে ছোট্ট একটা ডাউন ট্রেন্ডে ছিল। দেখেন মার্কেট কিন্তু এখানে একটা ডাউন ট্রেন্ডে ছিল, রাইট? মার্কেট এখানে একটা ডাউন ট্রেন্ডে ছিল। তো যেহেতু মার্কেট এখানে একটা ডাউন ট্রেন্ডে ছিল, তো এখানে বুলিঙ্গার ব্যান্ডসের মুখটা চিকন হওয়ার কারণে মার্কেট এখন আপ ট্রেন্ডে যাওয়া শুরু করছে। দেখেন পরপর ক্যান্ডেল এখন আপে যাচ্ছে। তো এই বুলিঙ্গার ব্যান্ডসের মুখ চিকন হওয়াটার মাধ্যমে আপনি একটা আইডেন্টিফিকেশন নিতে পারবেন বা একটা আপনি আইডিয়া নিতে পারবেন মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হবে। অর্থাৎ ডাউন ট্রেন্ড থাকলে তা আপ ট্রেন্ড হবে, আর যদি আপ ট্রেন্ডে থাকা অবস্থায় মুখ একদম চিকন হয়ে আসে তখন সেটা ডাউন ট্রেন্ডের একটা নির্দেশনা বা ইন্ডিকেশন আমাদেরকে দিয়ে থাকে। তো এখান থেকে আপনি ট্রেড নেওয়ার ক্ষেত্রে একটা আইডিয়া পাবেন যে আমি কোন ডিরেকশনে ট্রেড নিলে বেশি প্রফিটেবল হব, তার একটা আইডিয়া আপনি পাবেন এই বুলিঙ্গার ব্যান্ডসের মুভ দেখার মাধ্যমে। ক্লিয়ার? তা আশা করছি এখানে আপনার এই বুলিঙ্গার ব্যান্ডস এর কারণেই যে আপ ট্রেন্ডের দিকে মার্কেট এখন গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করার ট্রাই করতেছে, তা কেন করতেছে সেটা বুঝতে পারছেন। আর দ্বিতীয়ত এখানে কেন গ্রিন ক্যান্ডেল হয়েছে, বুলিঙ্গার ব্যান্ডস এর বাইরে মার্কেট গেছিল, তার কারণে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। এটা আমাদের শিওর শর্ট স্ট্র্যাটেজির মধ্যে পড়ে, সেটা আমরা আপনাদেরকে বেসিক ভাবে বুঝাইছিলাম, রাইট? এবং আপনি যদি প্রিভিয়াস হিস্টোরি ঘাটেন দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় এই ঘটনা আপনার ঘটে। দেখেন এখানে ঘটছে, এখানে ঘটছে, এখানে ঘটছে, এই জায়গায় ঘটছে, এই জায়গায় ঘটছে, এই জায়গায় ঘটছে, তারপর এই জায়গায় ঘটছে, তারপর এই জায়গায় ঘটছে, এই জায়গায় বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে গেছে, মার্কেট ভেতরে আসছে, বাইরে গেছে, ভেতরে আসছে, বাইরে গেছে, ভেতরে আসছে, বাইরে গেছে, ভেতরে আসছে, গ্রিন ক্যান্ডেল। দেখেন যখনই বাইরে গেছে অপোজিট ডিরেকশন একটা ট্রেড এন্ট্রি আমরা পেয়ে গেছি। দেখেন, ঠিক আছে? এবং এই জিনিসটা আপনার কোন জায়গায় কাজ করবে সবচেয়ে বেশি, এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? এটা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোনগুলোতে, সবচেয়ে বেশি কাজ করবে এই স্ট্র্যাটেজিটা। অর্থাৎ বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে মার্কেট যখন যাবে তখন স্ট্রং বাইং প্রেসার তাকে ভেতরে নিয়ে আসবে। তো এই অপোজিট ডিরেকশনে আমরা ট্রেডের একটা সুযোগ পেয়ে যাচ্ছি কিন্তু। অর্থাৎ আমরা এখানে দেখলাম রেড ক্যান্ডেলটা বাহিরে আসছে, তাই আমরা বুঝতে পারলাম পরের ক্যান্ডেলটা গ্রিন হইতে পারে। কিন্তু আমরা আরো কনফার্মেশন কিভাবে পাবো? যখন আমরা দেখবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট লাইন, এই যে একটু আগে আঁকাইলাম, এই সাপোর্ট রেজিস্ট্যান্ট লাইনগুলো আমাদের যেখানে থাকবে ওই জায়গাগুলোতে আমাদের এই স্ট্র্যাটেজিটা খুব সুন্দরভাবে কাজ করার একটা সম্ভাবনা বেড়ে যায়। আর তাছাড়া এই যে এখন দেখতে পাচ্ছেন একটা মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, এই মারুবুজু ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হয়। এটা আমাদের গত ক্লাস যারা জানেন তারা কিন্তু অলরেডি জানেন। তো এই ক্যান্ডেলটা যদিও বা স্ট্রং মারুবুজু আমাদের বলা যায় না, কারণ মারুবুজু ক্যান্ডেলের বডিটা আরেকটু বড় হয়, আরেকটু বড় হয়, কিন্তু এটাকেও আমরা ছোটখাটো একটা মারুবুজু কনসিডার করতে পারি। অর্থাৎ নর্মাল ক্যান্ডেলের মধ্যে পার্থক্য দেখেন, এগুলো হচ্ছে নর্মাল ক্যান্ডেল, এগুলো হচ্ছে নর্মাল ক্যান্ডেল, এগুলো হচ্ছে নর্মাল ক্যান্ডেল, নর্মাল ক্যান্ডেল, নর্মাল ক্যান্ডেল। কিন্তু এই যে এটা হচ্ছে অ্যাবনর্মাল ক্যান্ডেল, একটু বড়, কিন্তু আরো অ্যাবনর্মাল ক্যান্ডেল গুলো আর একটু বড় হয়, নর্মালি এই সাইজের হয়ে থাকে। এই যে এই সাইজের ক্যান্ডেল গুলো যেগুলো হয়, যেগুলো নিউজ টাইমে হয়ে থাকে, ওই ক্যান্ডেল গুলোর পরে একটা গ্রিন ক্যান্ডেল মানে অপোজিট ডিরেকশনে শিওর শর্ট স্ট্র্যাটেজি আসে। তো আমাদের এটাও দেখতে পাচ্ছেন গ্রিন হওয়ারই ট্রাই করতেছে, যদিও বা এটাকে আমরা স্ট্রং মারুবুজু কনসিডার করতেছি না, তারপরেও আমাদের যেই
কনসেপ্ট থেকে আমি এই কথাগুলো বলতেছি, মারুবুজুর কনসেপ্ট থেকে এটা নর্মালি অন্যান্য ক্যান্ডেলের চাইতে মোটামুটি 3-4টা ক্যান্ডেলের সমান। এই কারণে মূলত এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রিন ক্যান্ডেল দিয়েছে, এবং মারুবুজু ক্যান্ডেল হওয়ার কারণে মারুবুজু ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যেহেতু আমরা জানি একটা হচ্ছে কি হয়, গ্রিন ক্যান্ডেল হয়, এবং আমাদের ওই স্ট্র্যাটেজি যেটা আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম ওই স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, যেটা আমি মাত্র বললাম। কিন্তু আপনি আরো কনফার্মেশন পাবেন কখন, যখন এই মারুবুজু ক্যান্ডেলটার সাইজ এতটুকু হবে অ্যাটলিস্ট। দেখেন উপরের অংশটুকু আমি আপনাদেরকে দেখাই দিলাম, এই যে মারুবুজু ক্যান্ডেলের সাইজ যদি অ্যাটলিস্ট এইটুকু হইতো তাইলে আপনি বুঝতেন এটা স্ট্রং একটা মারুবুজু ক্যান্ডেল। কিন্তু নর্মালি এই টাইপের ক্যান্ডেল গুলোকেও আমরা ছোটখাটো স্ট্রং না মানে উইক মারুবুজু ক্যান্ডেল হিসেবে কনসিডার করতে পারি, ঠিক আছে। তারও আমাদের কিন্তু এটা কাজে দিছে, আমাদের শিওশর্ট স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট মারুবুজু ক্যান্ডেলের 50% পর্যন্ত আসার কথা, দেখেন 50% পর্যন্ত একটা বডি একটা শ্যাডো ক্রিয়েট করছে। যারা গত ক্লাস করছেন জানেন মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করলে মারুবুজু ক্যান্ডেলের 50% একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্টের কাজ করে, এবং পরবর্তী ক্যান্ডেলটা যদি আসে তাহলে তার 50% পর্যন্ত আসার ট্রাই করে, এবং এখানে দেখছেন সেটা এসেছে বা আসার ট্রাই করতেছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আপনার বিষয়। আর তাছাড়া আমরা এখানে আরেকটা কনফার্মেশন পেয়েছি যে পরের ক্যান্ডেলটা কেন গ্রিন হয়েছে, সেটা হচ্ছে একটু আগে আমরা বললাম যে বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে মার্কেট গেলে পরেরটা গ্রিন হয়। দেখেন এই মারুবুজু ক্যান্ডেল এমনিতেও একটা কনফার্মেশন যে মারুবুজু ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটাই গ্রিন হয়। তার চেয়ে বড় কথা মারুবুজু ক্যান্ডেলটাই আমাদের এই বুলিঙ্গার ব্যান্ডস লাইনটাকে ভেদ করে দেখেন নিচে আসছে, তার মানে আমাদের দ্বিতীয় ইন্ডিকেশন পাইলাম যে মার্কেট পরে উপরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, রাইট? মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা থাকে, সো দ্বিতীয় কনফার্মেশন। আর তৃতীয়ত মারুবুজু ক্যান্ডেলের 50% অ্যাটলিস্ট আসবে, দেখেন এই ক্যান্ডেলটা মারুবুজু ক্যান্ডেলকে 50% পর্যন্ত নিয়ে আসতেছে। তো মোটামুটি মারুবুজু ক্যান্ডেল থেকে বেশ কয়েকটা কনফার্মেশন আমরা পেয়ে গেলাম, রাইট? সো এটাও একটা আমাদের শিওর শর্ট স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে এই যে এখন যে একটা ক্যান্ডেল ক্রিয়েট হইতেছে এটার পরে আবার একটা রেড ক্যান্ডেল আসার একটা সম্ভাবনা আছে, কারণ এটাও ছোটখাটো স্ট্রং না, যদি এটা এই পর্যন্ত আসে তাহলে স্ট্রং মারুবুজু হবে। কিন্তু নরমালি যেহেতু বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে যাচ্ছে আমরা ছোটখাটো একটা মারুবুজু বলতে পারি। পরের ক্যান্ডেল আমাদের ডাউনে আসতে পারে রেড হিসেবে, হ্যাঁ, এবং এখান থেকে আমরা একটা প্রফিট জেনারেট করতে পারি। সো এটাও আপনার ছোটখাটো একটা মারুবুজু কনসিডার করা যায়, নট স্ট্রং বাট ছোটখাটো। আর তাছাড়া বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে মার্কেট গেছে তাই রেড হওয়ার সম্ভাবনাটা আছে, পরবর্তী ক্যান্ডেল মার্কেট নিচে এসে রেড হওয়ার সম্ভাবনা আছে, কারণ বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে গেছে, মার্কেট বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে গেছে। ক্লিয়ার? তো এটা ছোটখাটো একটা রেড ক্যান্ডেলই হবে ইনশাল্লাহ। তো এটা আমাদের কিছুটা কনফার্মেশন দিচ্ছে। ক্লিয়ার? তো আশা করছি দুইটা আমরা এই লাইভ থেকে একদম একদম সরাসরি লাইভ ক্যান্ডেল থেকে আমরা মূলত আপনাদেরকে জিনিসটা বোঝানোর ট্রাই করলাম যে কেন এটা রেড ক্যান্ডেল হচ্ছে, ঠিক আছে, কেন এটা রেড ক্যান্ডেল হচ্ছে, কেন এটা নিচে আসতেছে। তো এগুলো হচ্ছে শিওর শর্ট স্ট্র্যাটেজি, যেগুলো মার্কেটে দেখবেন আপনাদের শিওর শর্ট দিয়ে যাবে। তা আমরা গত ক্লাসের 2টা কনসেপ্ট বা 3টা কনসেপ্ট ছোটখাটো ভাবে আলোচনা করলাম, এবার আরো কিছু জিনিস আমি শিখাই দেই। সেটা হচ্ছে আপনার এই যে বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজ স্ট্র্যাটেজির অ্যাডভান্স ভার্সন, যেটা আপনাদেরকে আমি গত 2টা ক্লাসেই বলছি বারবার প্র্যাকটিস করতে, তো এটা আমি এখন আপনাদেরকে আবার দেখাই দিই। সেটার জন্য আমাদের চলে যেতে হবে 30 মিনিটের টাইম ফ্রেমে। আমরা 30 মিনিটের ক্যান্ডেলে চলে আসলাম। হ্যাঁ, তো দেখেন 30 মিনিটের অ্যানালাইসিস দেখেন আপনি সবাই ভালো মতো দেখেন। আমরা এখন আছি, এতক্ষণ ছিলাম 1 মিনিটের চার্টে, এখন আমরা চলে আসলাম 30 মিনিটের চার্টে। সো 30 মিনিটের চার্টে আমরা এখানে যতগুলো ক্যান্ডেল দেখতে পাই প্রত্যেকটা ক্যান্ডেল 30 মিনিটে তৈরি হয়, প্রত্যেকটা ক্যান্ডেল 30 মিনিটে তৈরি হয়। অর্থাৎ দেখেন এই ক্যান্ডেলটা তৈরি হইতে আরো 6 মিনিট সময় বাকি আছে, এখানে আমরা এই যে টাইম দেখতে পাচ্ছি, দেখেন এই ক্যান্ডেলটা তৈরি হইতে আরো 6 মিনিট টাইম বাকি আছে, এরকম প্রত্যেকটা ক্যান্ডেল আপনার 30 মিনিটে তৈরি হয়। তো এই যে বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজের যে অ্যাডভান্স স্ট্র্যাটেজি সেটা হচ্ছে আপনার যখনই এই 30 মিনিটের চার্টে দেখবেন যে বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে মার্কেট আসছে, তার মানে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোনে যদি এই ঘটনা ঘটে থাকে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোনে যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে পরের ক্যান্ডেলটা গ্রিন হবে এবং বুলিঙ্গার ব্যান্ডসের ভেতরে ঢোকার ট্রাই করবে, রাইট? এটা আমাদের বেসিক স্ট্র্যাটেজি, যেটা একটু আগে আমরা শিখলাম। তো যেহেতু আমরা জানি পরের ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হবে, তাই আমাদেরকে এই যে গ্রিন ক্যান্ডেলটা কত মিনিটে হবে, 30 মিনিটে হবে। অর্থাৎ 30 মিনিটের চার্টে যেহেতু আমরা আছি, এক একটা ক্যান্ডেল 30 মিনিটে তৈরি হচ্ছে। এই যে 30 মিনিটের চার্টে যেহেতু আছি, এক একটা ক্যান্ডেল 30 মিনিটে তৈরি হচ্ছে। যেহেতু এক একটা ক্যান্ডেল আমাদের 30 মিনিটে তৈরি হচ্ছে, তো ওই ক্ষেত্রে পরের যে ক্যান্ডেলটা সেটাও 30 মিনিটেই হবে। এবং বুলিঙ্গার ব্যান্ডসের বেসিক স্ট্র্যাটেজি থেকে আমরা একটু আগে শিখলাম, কি শিখলাম? একটু আগেই আমরা শিখলাম যে পরের ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথা, অর্থাৎ বাইরে গেছে, পরেরটা উপরে উপরে নিয়ে যাবে মার্কেটকে, বায়ার উপরে নিয়ে যায় বুলিঙ্গার ব্যান্ডসের ভেতরে ঢুকবে মার্কেট, তাইলে মার্কেট পরবর্তী 30 মিনিট একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে। এবার এটা কিন্তু অলরেডি সবাই জানেন যারা গত ক্লাস করছেন, তাইলে এই ক্যান্ডেলটা তৈরি হইতে 30 মিনিট সময় লাগতেছে, 30 মিনিট সময় লাগতেছে। তাহলে আমরা যেহেতু জেনে ফেললাম পরবর্তী একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হবে, মানে বায়ারের ক্যান্ডেল হবে, এবং ওই ক্যান্ডেলটা 30 মিনিটে হবে,
যেহেতু ওই ক্যান্ডেলটা 30 মিনিটে হবে, তার মানে 1 মিনিটে 30টা ক্যান্ডেল তৈরি হবে, 1 মিনিটের 30টা ক্যান্ডেল তৈরি হবে। তার মানে আমরা একটা শিওর শট পেয়ে গেলাম যে 30 মিনিটে মার্কেট এখানে এসে ক্লোজ হওয়ার কারণে আমরা বুঝতে পারছি যে পরের ক্যান্ডেলটা গ্রিন হবে। যেহেতু 30 মিনিটে এই ক্যান্ডেলটা তৈরি হবে, তার মানে 1 মিনিটে 30টা ক্যান্ডেল তৈরি হবে, যে 30টা ক্যান্ডেল গ্রিনের দিকে বেশি হবে। তার মানে পরবর্তীতে আমরা যদি 1 মিনিটের ট্রেড নেই, তার মানে আমরা বায়ের দিকে ম্যাক্সিমাম ট্রেডগুলো নিলে আমরা প্রফিটেবল হব, যেটা আমরা পরবর্তীতে এই 30 মিনিট টাইম ফ্রেম অ্যানালাইসিস করার পরে আমরা কিন্তু বুঝতে পারলাম। তার মানে এই ক্যান্ডেলটা তৈরি হতে 30 মিনিট সময় লাগতেছে। এইটা তৈরি হয়েছে কততে? দেখেন 18টা 35-এর দিকে, দেখেন 18টা 30-35। তা আমরা যদি এখান থেকে 1 মিনিটের চার্টে যাই এবং দেখি, এই যে আমরা 1 মিনিটের অ্যানালাইসিসে চলে আসলাম এবং আমরা 18তে চলে যাই, ঠিক আছে, 18টা 30-এ চলে যাই। এই যে দেখেন, এই যে দেখেন এখান থেকে মূলত শুরু হয়েছে। এই যে যখন আপনার 30 মিনিটের ক্যান্ডেল আমাদের শেষ হইলো, রাইট, এখান থেকে আমাদের মূলত, দাঁড়ান এক্স্যাক্টলি টাইমটা একটু আমি আরেকবার দেখে নিই। এটা হচ্ছে 18টা, আপনার শুরু হয়েছে 18টা 20-এর আশেপাশে। হ্যাঁ, এই যে দেখেন 18টা আপনার 20, 21, 22, 23, 24, মানে এই টাইপের আশেপাশে তৈরি হয়েছে। So, আমরা 1 মিনিটের অ্যানালাইসিসে যদি চলে যাই, 1 মিনিটের অ্যানালাইসিসে 1 মিনিটের ক্যান্ডেল চার্ট ফ্রেমে আবার যদি চলে আসি, আমরা 18টার দিকে চলে যাব। এই যে দেখেন, এই যে 18টা 20, 21, 22, 23, 23, দেখছেন? এই জায়গাটা খেয়াল করেন, সবাই খেয়াল করেন এই অংশটুকু খেয়াল করেন। আমরা 30 মিনিটের অ্যানালাইসিসে দেখলাম বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে 30 মিনিটের একটা ক্যান্ডেল গেছে, এবং আমরা 30 মিনিটের অ্যানালাইসিসে একটা কনফার্মেশন পাইছি যে এখান থেকে এক পরের ক্যান্ডেলটা বুলিঙ্গার ব্যান্ডসের ভেতরে ঢুকবে এবং 30 মিনিট ওই ক্যান্ডেলটা 30 মিনিটের চার্টে তৈরি হবে। তার মানে 30 মিনিটের চার্টে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তাহলে 1 মিনিটের চার্টে কয়টা ক্যান্ডেল হবে? একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। দেখেন আমি যতটুকু মার্ক করলাম এইটুকু হচ্ছে আমাদের ওই 30 মিনিটের যে একটা ক্যান্ডেল তৈরি হওয়ার কথা ছিল, ওই 30 মিনিটের একটা ক্যান্ডেল। এবং আমরা 30 মিনিটের অ্যানালাইসিসে যেটা শিখলাম যে পরবর্তী 30 মিনিট আমাদের আপের জন্য একটা ক্যান্ডেল তৈরি হবে। তাইলে ওই অ্যানালাইসিস থেকে আমরা 1 মিনিটের কয়টা ক্যান্ডেল পাইতাম? 30 মিনিটে যদি একটা ক্যান্ডেল তৈরি হয় 30 মিনিটের চার্টে, তাহলে 1 মিনিটের চার্টে 30 মিনিটে 30টা ক্যান্ডেল তৈরি হবে। এন্ড আমরা ওই স্ট্র্যাটেজি থেকে বুঝতে পারলাম মার্কেট 30 মিনিট আপে যাবে। এখন দেখেন আমার কথা মতো শুধুমাত্র এই 30 মিনিট মার্কেট আপে গেছে কিনা, আপে গেছে। এখন আপনি একটা শিওর শট পাইলেন, দুইটা পাইলেন, তিনটা পাইলেন, চারটা পাইলেন, 5টা শিওর শট প্রফিট, এরপর একটা লস। আমরা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল কি সেটা কিন্তু জানি, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল ইউজ করলে পরেরটাও প্রফিট প্রফিট প্রফিট, তাই না? দেখেন একটা না আমরা কতগুলা প্রফিট পাইলাম। এরপরে আমরা কিন্তু গত ক্লাসে আরেকটা জিনিস শিখেছিলাম, 30 মিনিটের পর আমরা 15 মিনিটে কিন্তু 30 মিনিটের ক্যান্ডেল দুই ভাগে বিভক্ত হবে, 15 মিনিটের ক্যান্ডেল, অর্থাৎ 15 দুগুণে 30। আমরা যদি 15 মিনিটের চার্ট অ্যানালাইসিসে যাই, 15 মিনিটের যদি চার্ট অ্যানালাইসিসে যদি আমরা যাই, তাহলে কিন্তু 15 মিনিটে আমাদের কিন্তু 30 মিনিটে দুইটা ক্যান্ডেল তৈরি হবে, তাই না? মানে 15 মিনিট 15 মিনিট দুইটা ক্যান্ডেল। তাহলে এই যে প্রত্যেকটা ক্যান্ডেলে যে এরকম শ্যাডো থাকে, এই যে শ্যাডো থাকে, এই শ্যাডোটা মূলত আমরা পেয়ে যাব 15 মিনিটের ক্যান্ডেলে, যে 15 মিনিটে মার্কেট আপে গেছে, মানে 30 মিনিটের একটা ক্যান্ডেল আপে যাওয়ার কথা। কিন্তু 15 মিনিটের চার্ট অ্যানালাইসিস করলে আমরা 15 মিনিট পর বুঝতে পারবো যে মার্কেট এখন কি শ্যাডো দিয়ে একটু নিচের দিকে আসবে, না 15 মিনিটের পরের 15 মিনিটও মার্কেট উপরে যাবে। তো এই যে আমরা 1 মিনিটের চার্টে যে 18টা এতটা সময় যে আমরা এই অ্যানালাইসিসটা দেখলাম, আমরা যে অ্যানালাইসিসটা দেখলাম কই গেল, এই যে অ্যানালাইসিসটা যে আমরা দেখলাম 18টা, হ্যাঁ, এই যে অ্যানালাইসিস দেখলাম, এই যে এইখানে যে আপনার কিছু রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তো এটা কিন্তু আবার 15 মিনিটের চার্ট অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন যে 15 মিনিটে এখানে এই 15 মিনিটে একটা ক্যান্ডেল কমপ্লিট, 15 মিনিটের চার্ট অ্যানালাইসিস, আর 30 মিনিটের চার্ট অ্যানালাইসিসে এইটুকু ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এর মধ্যে মাঝখানে এগুলো হচ্ছে শ্যাডো, বড় বড় টাইম ফ্রেমের যে এই যে উপরে নিচে যে শ্যাডো গুলো থাকে, যে এগুলোকে বলা হয় শ্যাডো। এই যে শ্যাডো, এই শ্যাডো গুলো আমরা বুঝতে পারবো আর একটু ছোট টাইম ফ্রেমে যখন আমরা অ্যানালাইসিস করব। তো ওই ক্ষেত্রে ওই অ্যানালাইসিস আমরা বুঝতে পারবো ছোট্ট টাইম ডিউরেশনে মার্কেট কিছুটা রেড ক্যান্ডেল বা রিট্রেসমেন্ট দিতে পারে, সেটাও আপনি সেম অ্যানালাইসিসে বুঝতে পারবেন। এরপরে ম্যাক্সিমাম টাইম মার্কেট উপরে যাবে, এটাই স্বাভাবিক জানি। কিন্তু আপনি যদি ওই স্ট্র্যাটেজি অনুযায়ী প্রথম 15 মিনিটও ট্রেড নেন, দেখবেন যে মার্কেট কোন দিকে ম্যাক্সিমাম ক্যান্ডেল ক্রিয়েট করবে সেটা আপনি বুঝতে পারবেন, এবং ম্যাক্সিমাম ক্যান্ডেলগুলো আপনি কিন্তু শিওর শট প্রফিট করতে পারছেন। তো এটা ছিল আমাদের এই বুলিঙ্গার ব্যান্ডস মুভিং এভারেজের সবচেয়ে অ্যাডভান্স যে স্ট্র্যাটেজিটা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম।
এরই সাথে আপনাদের সাথে গত ক্লাসে আরো কিছু স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম। সেটা ছিল কি, যদি কোনো একটা ট্রেন্ডি মার্কেটে, এরকম একটা ট্রেন্ডি মার্কেটে পরপর আপনার, হ্যাঁ পরপর আপনার যদি হচ্ছে গিয়ে ক্যান্ডেল ক্রিয়েট হইতে থাকে, এবং এমন একটা ক্যান্ডেল যদি ক্রিয়েট হয় যেটার নিচে কোনো এরকম আপনার এই যে শ্যাডো নাই, দেখেন এটার নিচে কোনো শ্যাডো নাই, নিচে কোনো লাইন নাই, মানে শ্যাডো নাই, অর্থাৎ এখানে সেলারের কোনো প্রেশার নাই, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা আপে যায়। সো এরকম একটা স্ট্র্যাটেজি শেয়ার করছিলাম, দেখেন এটা এখানে কাজ করতেছে, এটার নিচেও কোনো শ্যাডো নাই, তাহলে দেখেন পরবর্তী ক্যান্ডেলটা আপে যাইতেছে। তারপর আপনার দেখেন এটার নিচেও কোনো শ্যাডো নাই, এই যে এই জায়গাটাতে খেয়াল করেন এটার নিচেও কোনো শ্যাডো নাই, তাহলে এরপরের ক্যান্ডেলটাও দেখেন আপে গেছে। তো এই যে এটাও কিন্তু স্ট্র্যাটেজি। নরমালি আপনি 30 মিনিটের অ্যানালাইসিস থেকে এটা কিন্তু বুঝতে পারছেন যে মার্কেট আপের জন্য 30 মিনিট যাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেইন ট্রেন্ড আপে থাকবে, স্মল ট্রেন্ড ডাউনে থাকবে, কিন্তু ম্যাক্সিমাম ট্রেন্ড যেহেতু আপে থাকবে, এরই মধ্যে কিন্তু আপনি এই সাইড যে নলেজগুলো আমি গত ক্লাসে শেয়ার করছি, যে কোনো শ্যাডো যেহেতু নাই ট্রেন্ডি মার্কেটে এবং বডিটা সুন্দর একটা বডি, ওই ক্ষেত্রে পরবর্তী ক্যান্ডেলটাও সেম ডিরেকশনে হবে, এবং ডাউনের ক্ষেত্রেও আপনার সেম জিনিসটা কার্যকর হবে একটা ট্রেন্ডি মার্কেটে। এবং এই ট্রেন্ডটা অবশ্যই আপনার হচ্ছে ট্রেন্ডি মার্কেটে পরপর কয়েকটা ক্যান্ডেলের পর যদি এরকম ঘটনা সিচুয়েশন আপনি দেখেন তাহলেই কেবল কাজ করবে, অন্যথায় কিন্তু এটা কাজ করবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু সাইডওয়েজ মার্কেটে কাজ করবে না। সাইডওয়েজ মার্কেটের কিছু স্ট্র্যাটেজি কিন্তু গত ক্লাসে শেয়ার করেছিলাম, গত ক্লাসটা এবং এর আগের ক্লাসটা যারা দেখেননি অবশ্যই দেখে নিন, কারণ এগুলো নাহলে বুঝবেন না আমি যে কথাগুলো বলতেছি। ক্লিয়ার? ওকে, তারপর আমাদের আরেকটা স্ট্র্যাটেজি কি ছিল, সেটা হচ্ছে পরপর আরেকটা শিওর শর্ট স্ট্র্যাটেজি আমি মনে করাই দিই আপনাদেরকে। এই জায়গাটাতে খেয়াল করেন, পরপর চারটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল একটা ট্রেন্ডি মার্কেটে যদি থাকে, থাকার পরে একটা ক্যান্ডেল যদি আগের ক্যান্ডেলের বডিকে কভার করে, অর্থাৎ এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের বডিকে যদি পুরাপুরি কভার করে, তাহলে পরের ক্যান্ডেল সেম ডিরেকশনে যাবে, সেম ডিরেকশনে যাবে। রাইট, দেখেন পরের ক্যান্ডেল সেম ডিরেকশনে গেছে। ক্লিয়ার? পরের ক্যান্ডেলটা সেম ডিরেকশনে গেছে, অর্থাৎ একটা ট্রেন্ডি মার্কেটে পরপর চারটা ক্যান্ডেল মিনিমাম থাকতে হবে, বেশি থাকলে সমস্যা নাই। এবং পরের ক্যান্ডেলটা মানে চারটা ক্যান্ডেল বা এর ম্যাক্সিমাম ক্যান্ডেলের পরে যদি একটা রেড ক্যান্ডেল আসে এবং ওই ক্যান্ডেলটা যদি আগের ক্যান্ডেলটাকে কভার করে, কভার করার পর পরের ক্যান্ডেলটা সেম ডিরেকশনে যায়, অর্থাৎ আমরা এখান থেকে এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে আমরা এখান থেকে একটা আপের জন্য 1 মিনিটের ট্রেড নিতাম এবং সেটা আমাদের শিওর শর্ট প্রফিট হইতো। কিন্তু এইখানে দেখেন স্ট্র্যাটেজিটা আপনার কাজ করছে, কিন্তু আমাদের রুলস এর সাথে মিলে নাই। এখানে দেখেন পরপর চারটা ক্যান্ডেলের পরে মার্কেট একটা অপোজিট ডিরেকশনের ক্যান্ডেল দিছে এবং পরের ক্যান্ডেলটাও আপে গেছে, ঠিক আছে? কিন্তু এটা আমাদের শিওর শর্ট স্ট্র্যাটেজি না। শিওর শর্ট স্ট্র্যাটেজি হচ্ছে এই যে এইটুকু অংশ দেখলে আপনি বুঝতে পারবেন, পরপর এরকম ক্যান্ডেলের পর এই ক্যান্ডেলটা অবশ্যই আগের ক্যান্ডেলের বডিটাকে কভার করতে হবে, তাহলেই কেবল মার্কেট আপনার সেম ডিরেকশনে ম্যাক্সিমাম টাইম যায়। এটা একটা শিওর শর্ট স্ট্র্যাটেজির মধ্যে আপনার পড়ে, ঠিক আছে? এটা ডাউন ডিরেকশনের ট্রেডের ক্ষেত্রেও সেম একইভাবে কাজ করবে। ক্লিয়ার? একইভাবে আপনার কাজ করবে। এছাড়া আমরা ডাব্লিউ প্যাটার্ন, ম্যাজিক ভি, এফএফএলএল, এফএফএলসি কিছু কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যেমন দেখেন মার্কেট প্রত্যেকটা সময় ম্যাজিক ভি এবং ম্যাজিক ডাব্লিউ কমপ্লিট করে। দেখেন এখান থেকে মার্কেট শুরু হয়েছে, অর্থাৎ গ্রিনের পরে যখন রেড হয় তখনই মার্কেটের একটা লেগ বা একটা পা শুরু হয়। তো ম্যাজিক ভি দেখেন মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসছে, এখান থেকে আবার সেম দেখেন এই পর্যন্ত গিয়ে মার্কেট তার লেগটাকে কমপ্লিট করছে, অর্থাৎ এটাকে বলা হয় ম্যাজিক ভি। এই মার্কেট সব ক্ষেত্রে ম্যাজিক ভি কমপ্লিট করে। দেখেন যে আমরা যদি আবারও এখানে আসি, যে এখানে দেখেন মার্কেট এখান থেকে শুরু হয়েছে গ্রিনের পর একটা রেড ক্যান্ডেল দিয়ে, এখান থেকে শুরু হয়ে আবার দেখেন এখানে এসে একটা ম্যাজিক ভি কমপ্লিট করছে, ঠিক আছে? মার্কেট অলওয়েজ ম্যাজিক ভি কমপ্লিট করে। মার্কেট যদি এখান থেকে কনসিডার করেন বা এখান থেকে করেন, দেখেন ভি, ভি, একটা ভি, মার্কেট অলওয়েজ ভি কমপ্লিট করে, ঠিক আছে? সেটা হইতে পারে উল্টা ভি বা সোজা ভি। তারই সাথে মার্কেট আরেকটা জিনিস কমপ্লিট করে, সেটা হচ্ছে আপনার ডাব্লিউ প্যাটার্ন এবং এম প্যাটার্ন। দেখেন প্রত্যেকটা জায়গায় একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, এখানে যদি তাকান দেখেন একটা ডাব্লিউ, ঠিক আছে? মার্কেট ডাব্লিউ এবং এই ডাব্লিউ এম প্যাটার্ন, ম্যাজিক ভি, এফএফএলএল, এফএফএলসি, এটা ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেটে অনেক বেশি প্রফিটেবল স্ট্র্যাটেজি হিসেবে কার্যকর। এর সাথে আমি আজকে যে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করলাম সেগুলো খুবই প্রফিটেবল স্ট্র্যাটেজি হিসেবে কাজ করে, ঠিক আছে? দেখেন এখানেও মার্কেট ভি এম ডাব্লিউ প্যাটার্নই ক্রিয়েট করতেছে। দেখেন এখানে মার্কেট এই যে দেখছেন একটা ছোটখাটো ডাব্লিউ, হ্যাঁ এখানেও যদি তাকান একটা ছোটখাটো ডাব্লিউ, হ্যাঁ অথবা এখানে যদি তাকান একটা ম্যাজিক ভি কমপ্লিট করছে, অথবা এখানে যদি তাকান একটা এম প্যাটার্ন ক্রিয়েট করছে, ঠিক আছে? অর্থাৎ মার্কেটের আপনি যেখানেই তাকাবেন দেখেন এখানেও মার্কেট একটা হ্যাঁ ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে, অথবা এখান থেকে যদি তাকান একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে, হ্যাঁ অথবা এখান থেকে যদি তাকান আপনার ছোটখাটো একটা এম ক্রিয়েট করছে। অর্থাৎ মার্কেট এই ম্যাজিক ভি,
ঠিক আছে, ম্যাজিক ভি এটা অলওয়েজ কমপ্লিট করে মার্কেট, ম্যাজিক ভি বা ম্যাজিক ডাব্লিউ এবং ডাব্লিউ প্যাটার্ন অলওয়েজ ক্রিয়েট করে। নরমালি আমরা ছোট ক্যান্ডেলেই দেখাই, দেখেন এটা কিন্তু একটা উল্টা ম্যাজিক ভি, উল্টা ডিরেকশন একটা ম্যাজিক ভি, এই যে উল্টা ডিরেকশন একটা ম্যাজিক ভি, এবং দুইটা ভি মিলে কিন্তু একটা এম প্যাটার্ন হয় মাঝে দুইটা ভি, এবং দুইটা ভি সোজাসুজি দিলে ডাব্লিউ, উল্টা উল্টি দিলে কিন্তু এম। বুঝতে পারছেন? তো মার্কেট অলওয়েজ এই প্যাটার্নেই আগায়, বড় টাইম ফ্রেমে ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে, নরমালি ভি ক্রিয়েট করে। তো এটাই মূলত মার্কেটের ট্রেন্ড, মার্কেট যে রেড গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে এই কয়েকটা প্যাটার্ন। এবার আমি দেখেন জুম আউট করলাম, দেখেন কত ডাব্লিউ কত এম প্যাটার্ন ক্রিয়েট করতেছে। এটা কিন্তু গত ক্লাসের অ্যাডভান্স চ্যাপ্টার, আমি কিন্তু সংক্ষেপে আলোচনা করতেছি, গত ক্লাসের মতো এত লম্বা করতেছি না, আমি সংক্ষেপে মনে করাই দিচ্ছি আপনাদেরকে। তো দেখেন ডাব্লিউ প্যাটার্ন, দেখেন ডাব্লিউ প্যাটার্ন, দেখেন এম প্যাটার্ন, এম প্যাটার্ন, দেখছেন? তো এই প্যাটার্ন গুলোই মূলত মার্কেট ক্রিয়েট করে, এবং এই প্যাটার্ন গুলো ধরেন আপনি এখান থেকে এইটুকু আইডেন্টিফাই করলেন, তাহলে আপনি কি বুঝতে পারবেন না যে মার্কেটের এই পর্যন্ত আসা উচিত? অর্থাৎ আপনি এখান থেকে এটাকে কনসিডার করে এখানে একটা ডাব্লিউ এম প্যাটার্নের একটা ডান্ডি ধরছেন, এখানে এম প্যাটার্নের একটা ভি ম্যাজিক ভি কমপ্লিট করছে, ম্যাজিক ভি কমপ্লিট করছে, ম্যাজিক ভি কমপ্লিট করার পর আপনি জানেন ম্যাজিক ভি আবার কমপ্লিট করবে, এটুকু পর্যন্ত একটা ম্যাজিক ভি। তাহলে ম্যাজিক ভি যেহেতু কমপ্লিট করছে, তো এটা যদি আবার এখান থেকেও যদি কনসিডার করেন, তাহলে কি এই ম্যাজিক ভিটা কমপ্লিট করবে না? তো মার্কেটে এই ম্যাজিক ভিটাও কমপ্লিট করছে, দেখেন মার্কেট এখানেও ম্যাজিক ভি কমপ্লিট করছে, এখানেও ম্যাজিক ভি কমপ্লিট করছে। এখন মার্কেট যেহেতু এখানেও ম্যাজিক ভি কমপ্লিট করছে, তাহলে কি মার্কেট এই পর্যন্ত এসে আবার এই ম্যাজিক ভিটা কমপ্লিট করবে না? অবশ্যই করবে। তাই মার্কেট দেখেন এখান থেকে আবার এই পর্যন্ত এসে এই ম্যাজিক ভিটাকে কমপ্লিট করছে। তাইলে কি আপনি যদি এটুকু পেয়ে যান, আপনি যদি মার্কেটে এটুকু আইডেন্টিফাই করে ফেলতে পারেন যে এখানে ম্যাজিক ভি এটুকু কমপ্লিট করছে, তাইলে কি আপনি বলতে পারেন না যে এটুকু কমপ্লিট করে মার্কেট আরেকটা ম্যাজিক ভি কমপ্লিট করবে, অথবা মার্কেট তার এম প্যাটার্নটাকে কমপ্লিট করবে? এটা কি আপনি বলতে পারেন না যে মার্কেট তার এম প্যাটার্নটা কমপ্লিট করতে চাচ্ছে, যেহেতু অর্ধেক কমপ্লিট করে ফেলছে, তাইলে মার্কেটের ট্রেন্ড কোন দিকে যাবে? মার্কেট ডাউন ডিরেকশনে যাচ্ছে, তাহলে কি আপনি ডাউনের জন্য এন্ট্রি নেওয়ার জন্য শিওর শট খুঁজে পাবেন না? অবশ্যই পাওয়ার কথা, রাইট? সো এই জিনিসগুলো আপনাকে একটু খেয়াল করতে হবে, এই জিনিসগুলো খুবই সুন্দর আপনার স্ট্র্যাটেজি ছিল। এছাড়া আপনার ইন্ডিকেটরের মাধ্যমে কিছু স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম, ইন্ডিকেটর ইউজ করে, যেমন সাপোস্টোকেটিক অসিলেটর নামে একটা ইন্ডিকেটর ছিল, এটা আমি উচ্চারণ করতে পারি না ঠিক মতো। এই যে এটা আপনার ইউজ করবেন, এটা দিয়ে কিভাবে একটা পাওয়ারফুল শিওর শট স্ট্র্যাটেজি আইডেন্টিফাই করা যায়, বা এরই সাথে আরএসআই, হ্যাঁ এরই সাথে আপনার হচ্ছে মার্কেট ভলিউম, হ্যাঁ ভলিউম। তো এগুলোও কিন্তু আপনাকে শিওর শট দেয়, যেমন মার্কেট ভলিউমটা যদি নেই, হ্যাঁ মার্কেট ভলিউমটা নিলাম, তাহলে দেখেন মার্কেট ভলিউমটা নেওয়ার সাথে সাথে নিচে দেখেন কিছু ভলিউম চলে আসছে, এই যে কিছু লাইন চলে আসছে, সেই লাইনটাই মূলত বুঝতে পারবেন যে এখানে সেলার প্রেসার বেশি না বায়ার প্রেসার বেশি, সেলার প্রেসার বেশি না বায়ার প্রেসার বেশি। তো নরমালি আপাতত এখানে সেলার এবং বায়ার সমান, কারণ মার্কেট এখন জিগজ্যাগ মুভমেন্টে চলতেছে, সাইডওয়েজ মার্কেট, এবং এই সাইডওয়েজ মার্কেটে এফএফএলএল এবং এফএফএলসি ঘটনার মধ্যে এফএফএলসি ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল একটা স্ট্র্যাটেজি শেখাইছিলাম, মনে আছে? ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। সো এই ঘটনা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আমি সব ডিলিট করে দিলাম, যখন মার্কেট এরকম সাইডওয়েজ থাকবে, লাইকে যে এরকম থাকবে, এটা একটু আমি কেটে দিই, দাঁড়ান, কাটার অপশন গেল কই? ওকে, জি, এই যে দেখেন যখন মার্কেট এরকম জিগজ্যাগ মুভমেন্ট, নরমালি একটা হচ্ছে ট্রেন্ড একদম লম্বা লম্বি বা খাড়াখাড়ি নামতেছে, ট্রেন্ডি মার্কেটের স্ট্র্যাটেজি আলাদা, এবং এরকম জিগজ্যাগ মুভমেন্টের স্ট্র্যাটেজি কিন্তু আলাদা। তো জিগজ্যাগ মুভমেন্টে কিন্তু খুব সুন্দর এফএফএলএল এফএফএলসি ঘটনা পাওয়া যায়, যেটা শিওর শট স্ট্র্যাটেজি কাজ করে, যেমন এইটুকু ঘটনার মধ্যে অনেকগুলো এফএফএলএল এফএফএলসি পাচ্ছি, কারণ জিগজ্যাগ মুভমেন্টে মার্কেট আগাচ্ছে। দেখেন একটা রেড ক্যান্ডেল, পরের ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ এফএফএলসি এর কনসেপ্টে এটা ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, অর্থাৎ একটা ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলকে কভার করে করে আগাবে। এটা হচ্ছে জিগজ্যাগ মুভমেন্টে যখন মার্কেট ঘোরাফেরা করে, ওই সময় স্ট্র্যাটেজিটা খুবই পাওয়ারফুল ভাবে কাজ করে। যে দেখেন একটা রেড ক্যান্ডেল, আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা জিগজ্যাগ মুভমেন্ট আগাচ্ছে, তো এই ক্ষেত্রে ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেলে মার্কেট তার আগের ক্যান্ডেলকে কভার করার জন্য একটা গ্রিন ক্যান্ডেল দিছে। তাইলে পরের ক্যান্ডেল যেহেতু গ্রিন হয়েছে, তাহলে পরের ক্যান্ডেলটা অবশ্যই রেড হবে, যেহেতু এখানে এফএফএলসি ঘটতেছে, তাই দেখেন একটা রেড হয়েছে। কিন্তু এই রেডটা কি পুরোটা কভার করতে পারছে আগের ক্যান্ডেলকে? পুরোটা কভার করতে পারে নাই, তাই আরেকটা ক্যান্ডেল এসে আগের ক্যান্ডেলটাকে কভার করে দিয়ে গেছে। তো ওই ক্ষেত্রে আমরা এই দুইটা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেল কনসিডার করতে পারি। এই ক্ষেত্রে এইখানে আমাদের এসে এফএফএলসি কমপ্লিট হওয়ার পর এবার মার্কেট এই ক্যান্ডেলটাকে কভার করবে, কভার করার জন্য দেখেন একটা
গ্রিন ক্যান্ডেল আসছে, কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলটাকে কভার করতে পারে নাই বিধায় আরেকটা ক্যান্ডেল আসছে এসে এবার দেখেন এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু আগের ক্যান্ডেলটাকে কভার করে দিয়েছে। দেন আমাদের এখানে আরেকটা এফএফএলসি কমপ্লিট হলো। এরপরে এবার এই ক্যান্ডেলটাকে কমপ্লিট করার জন্য দেখেন আরেকটা রেড ক্যান্ডেল এসেছে, রেড ক্যান্ডেল এসে এই ক্যান্ডেলটাকে কভার করে দিয়ে গেল। এতে করে আমাদের আরেকটা এফএফএলসি কমপ্লিট। ঠিক আছে, এরপর যেহেতু এফএফএলসি কমপ্লিট হলো, এবার আবার নতুন এফএফএলসি শুরু হলো। এবার এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলকে কভার করার জন্য এবার দেখেন গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, কিন্তু দেখেন আগের ক্যান্ডেলটাকে পুরোটা কভার করতে পারে নাই। না পারার কারণে পরে আরেকটা ক্যান্ডেল হয়েছে এবং এই ক্যান্ডেলটা আপনার এই ক্যান্ডেলটাকে সম্পূর্ণভাবে কভার করছে এবং মোটামুটি অনেকাংশই কভার করছে, যে এই পর্যন্ত কভার করে ফেলছে। এবং এই পর্যন্ত কভার করতে করতে এফএফএলএল ঘটায় দিছে। এফএফএলএল একটু আগে আমরা বললাম এফএফএলসি ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, কিন্তু এফএফএলএল হচ্ছে ফুলফিল দ্য লাস্ট লেগ, যেটা ডাব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন বা ম্যাজিক ভি হিসেবে কাজ করে। দেখেন ফুলফিল দ্য লাস্ট লেগ কভার করে ফেলছে। ঠিক আছে, এখান থেকে যদি কনসিডার করেন দেখেন এখান থেকে এসে লাস্ট লেগ কমপ্লিট করে দিয়ে গেল। ঠিক আছে, তো এটা কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোনের মাঝখানে একটা জিগজ্যাগ মুভমেন্ট হিসেবে এটা জিনিসটা কাজ করে, বুঝতে পারছেন? তো এখান থেকে এটা কমপ্লিট হওয়ার পর এফএফএলসির ঘটনা শেষ। এরপর নতুন আরেকটা ক্যান্ডেল আগের এই সবগুলাকে কভার করে দিল এই পর্যন্ত এসে। ঠিক আছে, তো এই পর্যন্ত এসে আমাদের এবার এই সব কিছুকে কভার করে দিল। আমাদের এফএফ এলএল এর কনসেপ্ট এখান থেকে আবার শুরু হয়েছে, অর্থাৎ যেখানে এফএফএলসি এর কনসেপ্ট শেষ ওইখান থেকে এফএফএলএল এর কনসেপ্টটা শুরু হয়। ঠিক আছে, তো দেখেন এবং মার্কেট একদম এই পর্যন্ত এসেছে, এসে এসে আপনার এই ম্যাজিক ভিটা কমপ্লিট করলো। এখান থেকে আপনার এই ম্যাজিক ভি বলেন বা এখান থেকে যে এম প্যাটার্ন যেটাকে বলেন এটাকে আপনার কমপ্লিট করে দিয়ে গেল। তো এভাবেই মূলত মার্কেট তার প্যাটার্ন গুলো ক্রিয়েট করে এবং এটুকু কমপ্লিট হয়ে যাওয়ার পরে মার্কেট আবার সেম ঘটনায় আবার এম প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে করে তার আগের ক্যান্ডেল অথবা আগের যে পাটা তৈরি করছে ওই পা গুলোকে কমপ্লিট করে করে মার্কেট আগায়, বুঝতে পারছেন? তো যেখানে জিগজ্যাগ মোমেন্টাম চলে ওইখানে এই জিনিসগুলো খুবই অ্যাকুরেট ভাবে কাজ করে। তো এই জিনিসগুলো আইডেন্টিফাই করে আপনি কিছু শিওর শট বের করতে পারেন। ঠিক আছে, তো মোটামুটি আমি আপনার হচ্ছে আগের ক্লাসটা একটা ওভারভিউ করে আপনাদেরকে মোটামুটি ভাবে আপনাদেরকে কিন্তু আহ কিভাবে শিওর শট আইডেন্টিফাই করা যায়, মার্কেট ট্রেন্ড বুঝে, সেটা কিন্তু আপনি বুঝতে পারলেন। ঠিক আছে, বিশেষ করে 30 মিনিটের চার্ট অ্যানালাইসিসটা খুবই প্রফিটেবল, আমি ওইটা দিয়ে কিন্তু ডেইলি হিউজ একটা প্রফিট করে দেই, বুঝতে পারছেন? এই মুহূর্তে আমার লাইভ অ্যাকাউন্টে কিন্তু এখনো প্রায় $6,300 মতো রয়েছে। তো ভালো পরিমাণ কিন্তু আপনার প্রফিট করছে। এটা আমার অন্য অ্যাকাউন্ট, আমার দুইটা অ্যাকাউন্ট। সো আমি হচ্ছে আমার যেহেতু আলাদা আলাদা ব্রাউজারে চালাই, সো এটা দিয়ে আমি দেখাচ্ছি আজকে। ওকে, সো এটা তো বুঝতে পারলাম। তো এখন আমরা বুলিঙ্গার ব্যান্ডসের যে বিষয়টা সেটা আপনাদেরকে একটু দেখাবো। বুলিঙ্গার ব্যান্ডসের যেই স্ট্র্যাটেজিটা, তো ধরেন ফরেক্স বা ক্রিপ্টো মার্কেটে বললাম যে আমরা শর্টকাট একটু যাওয়ার ট্রাই করব। হ্যাঁ, আমি আর 20 মিনিট ক্লাস নিব, এরপর এটা শেষ করব। এই জন্য আমরা এখান থেকে ইন্ডিকেটর থেকে বুলিঙ্গার ব্যান্ডসটা নিলাম। তো এই যে বুলিঙ্গার ব্যান্ডসটা যে আমরা বানাইলাম, হ্যাঁ, বুলিঙ্গার ব্যান্ডসটা যে তৈরি হইলো, এই বুলিঙ্গার ব্যান্ডস থেকে কিন্তু আমরা শিওর শট স্ট্র্যাটেজি কিন্তু পাইছিলাম যে বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে যদি আমাদের মার্কেট প্রায় 60% বা 40% বা 70% যায়, পরের ক্যান্ডেল গ্রিন হয়। মার্কেটের বাইরে যদি যায় পরের ক্যান্ডেল গ্রিন হয়। তো এই অনুযায়ী ফরেক্স বা ক্রিপ্টোতে কিভাবে ট্রেড করবেন, সো আপনি তো বুঝতেছেন না যে কখন আপনার নেওয়া উচিত ট্রেড বা কখন মার্কেটটা যাবে, এটাও বুঝতেছেন না। তো আপনি যদি এমন একটা ইন্ডিকেটর আইডেন্টিফাই করতে পারেন বা বানাইতে পারেন যেটা আপনাকে সিগন্যাল দিবে যে আমার কি ট্রেড নেওয়া উচিত না নেওয়া উচিত না এখান থেকে। তো এই সিগন্যাল জেনারেটর গুলো কিভাবে প্রোগ্রাম করে তৈরি করা হয়, তো চলেন আমি একটু সংক্ষেপে এগুলো আপনাদের শেখাই। দেন আপনি সেম কনসেপ্টটা আপনি আপনার মাথার ব্রেন খাটায়া আপনি হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে ইন্ডিকেটর নিজেই তৈরি করে ফেলতে পারবেন কারো সহায়তা ছাড়া। বট, এই যে বট ইউজ করে অনেকে প্রফিট করে, তাই না? এই বট গুলো কিন্তু আপনি বানাইতে পারবেন সেম ভাবে। তা আমি হচ্ছে এখন একটু স্ক্রিনটা শেয়ার করে অন্য একটা ব্রাউজারে চলে যাব। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, আমি স্ক্রিন শেয়ার করে অন্য আরেকটা ব্রাউজারে চলে আসলাম। তো ব্রাউজারে চলে আসার পরে আচ্ছা আমি এটা আনমিউট করি, অনেকক্ষণ ধরে আপনাদেরকে মিউট করে রাখছি। যে আনমিউট করলাম, এবার একটু আমাকে বলেন যতটুকু আলোচনা করছি মোটামুটি বুঝতে পারছেন কিনা। জি ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। মোটামুটি বুঝতে ভাবে পারছি। একটা হ্যাঁ প্রশ্ন বলেন ছিল ভাইয়া। বলেন। ওই যে যেটা বুলিঙ্গার ব্যান্ডস এর যেটা 30 মিনিটের দেখালেন, হ্যাঁ, তো মনে করেন যে যদি ওই যে ওটার বাইরে আসে তাহলে পরে রেডে বাইরে আসছে তাহলে গ্রিনে মনে পরেরটা গ্রিনে নিবে। হতে পারে তো ভাই, 100% দুনিয়াতে কিছু না। কিন্তু জি জি সাপোর্ট রেজিস্ট্যান্স আমি নিতে কিন্তু অনেক পারে কিছু কিন্তু বলছি, অনেক কিছু ভেবে চিন্তে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে পরেরটা কোন যাবে কিনা। ঠিক আছে, এমন না যে সবগুলা কাজ করবে, কিছু কন্ডিশন আমি কিন্তু বলে দিয়েছি। এবং আজকে কিন্তু ওভারভিউ ক্লাস করতেছি, আমি কিন্তু ডিটেলস আলোচনা করি নাই। আমাদের এর আগেও দুইটা ক্লাস নিয়েছি, ওই দুইটা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, প্রায় 2 ঘন্টা করে 4 ঘন্টার ক্লাস। ওইখানে প্রায়
হিউজ পরিমাণ টাইম নিয়ে আমি এই জিনিসগুলোকে অ্যাডভান্স লেভেলে একদম জটিল অ্যানালাইসিস করে আপনাদেরকে বোঝাইছি। তো যদি আজকে প্রথম দিন ক্লাস করে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে 4 ঘন্টার 2টা ভিডিও লেকচার দেখে নিন, তাহলে এই অ্যানালাইসিস গুলো একদম অ্যাডভান্স লেভেলে শিখে যাবেন, যাতে আপনার শিওর শর্ট আইডেন্টিফাই করতে আরো সহজ হবে। বুঝতে পারছেন মাসুম ভাইয়া, মামুন ভাইয়া? ভাইয়া হ্যালো জি বলেন। ভাইয়া, আমাদের এই ক্লাসে কয়েকটা যদি শিওর শর্ট দিতেন তাহলে একটু ভালো হইতো আর কি। হ্যাঁ, এখন হচ্ছে শেখাচ্ছি তো, সো এক্ষেত্রে মানে ভিডিওটা হ্যাঁ, দিয়ে দিব, মানে আমি শিওর শর্টটা পরে দিব, বুঝতে পারছেন? এখন শিখে রাখলে আপনার কাজে দিবে। হ্যাঁ, শিওর শর্ট মানে হ্যাঁ তো হ্যাঁ, ওয়ান টাইম প্রফিট, মানে কিন্তু এই জিনিসটা এখন শিখে নিলে শেখানোর পরে আর লাইফ কি টাইম ভাইয়া, প্রফিট। ঠিক আছে, মানে শেখানোর পর আর কি যদি আচ্ছা টাইম ক্লাসে থাকলে আমি দেবো, যেহেতু রাত হয়ে গেছে, টাইম থাকলে হ্যাঁ আমি গ্রুপে কয়েকটা শিওর শর্ট দিয়ে দিব নি রাতে। ভাই ওকে, আসলে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ বলছি, বুলিঙ্গার ব্যান্ড যেটা 30 মিনিটের যেটা বলছেন, হ্যাঁ ওইটা কি একটা লাইভ দেখায় দিতে পারবেন যে এইটা রেডে যাবে কি গ্রিনে? ভাই আপনি কি পরে জয়েন হয়েছেন? না, আমি আপনার আগে দুইটা ক্লাসও দেখছি, আমি প্রথম থেকেই দেখছি। আচ্ছা আমি তো দেখাই দিছি, একটু আগেই হ্যাঁ তো ওই, দেখালাম। হ্যাঁ ওগুলো আপনি যেগুলো দেখাইছেন ওগুলো আগের গুলো থেকে, মানে পাস্টে যেগুলো হয়ে গেছে, এটা লাইভ যেটা চলছে এটা একটা দেখতে যাচ্ছিলাম। ভাই পাস্ট দেখেই ট্রেড মানে হচ্ছে পাস্ট অ্যানালাইসিস করেই প্রেজেন্ট হবে, বুঝতে পারছেন? আর আপনার হচ্ছে প্রেজেন্ট অ্যানালাইসিস করতে গেলে এখন আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে বসে বসে, বুঝতে পারছেন? আচ্ছা আপনি হচ্ছে প্রিভিয়াস হিস্টোরিটা দেখবেন, যদি প্রিভিয়াস হিস্টোরিতে জিনিসটা কাজ করে, এটা আপনার বর্তমানে মানে ট্রেড মানে সাপোর্ট রেজিস্ট্যান্ট জিনিসটা তো বুঝছেন তাই না? সাপোর্ট হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্যান্ট বুঝছি। প্রিভিয়াসলি যদি কাজ করে বর্তমানে এসে কাজ করবে, রাইট? সো হ্যাঁ এই সেম স্ট্র্যাটেজি প্রিভিয়াসলি যদি কাজ করে, এন্ড আপনি যদি আপনার কনসেপ্ট থেকে আপনি পরের অংশ দেখলেন না, আপনি আগের অংশ দেখে মনে করলেন যে 30 মিনিটে অনেকটা বাহিরে গেছে, তার মানে পরের একটা ক্যান্ডেল আমাদের স্ট্র্যাটেজি বা অ্যানালাইসিস মতো উপরে যাইতে পারে, যাবে যে 100% না, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্ট আপনার অন্যান্য ক্যান্ডেলিস্টিক সাইকোলজি প্যাটার্ন। হ্যাঁ, এখন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তো আর আমি এই ক্লাসে শেখাই নাই বা বুঝাইতেছি না। ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন প্রত্যেকটা ক্যান্ডেলের নাম আছে, সে এক একটা ক্যান্ডেলের সকল পরিচিতি যদি আপনি বোঝেন জানেন, তখন আপনি একটা নিজে থেকে কনফিডেন্স পাবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে এখান থেকে পরের ক্যান্ডেলটাকে আপে যাবে কিনা। এরই সাথে আপনার 30 মিনিটের অ্যানালাইসিস আপনাকে একটা কনফার্মেশন দিচ্ছে যে এখান থেকে পরের 30 মিনিটের জন্য মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে আপে যাবে। যেহেতু 30 মিনিটে একটা ক্যান্ডেল তৈরি হয়, তাহলে 1 মিনিটে 30টা ক্যান্ডেল তৈরি হবে, আর 30টা ক্যান্ডেলের ম্যাক্সিমাম ট্রেন্ডটা আপের জন্যই থাকবে। বুঝতে পারছেন? কারণ হ্যাঁ মার্কেট তো আপ ডাউন করবে, কিন্তু ম্যাক্সিমাম কোন দিকে যাবে সেটা আপনি মূলত ধারণা নেওয়ার জন্য। বুঝতে পারছেন? আচ্ছা। সো হ্যাঁ এগুলো আপনাকে শিওর শট আইডেন্টিফাই করতে হেল্প করবে, এমন না যে প্রত্যেকটা ট্রেডে আপনার শিওর শট হবে, কিন্তু আপনাকে বুঝতে হেল্প করবে, আইডেন্টিফাই করতে হেল্প করবে যে মার্কেট যাবে কোনটা বা হওয়ার সম্ভাবনাটা কি, এন্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ওইটাই হবে, এন্ড আপনি প্রফিটেবল থাকবেন। বুঝতে আচ্ছা। পারছেন? And একজন ট্রেডার তো ধরেন 100-100ই প্রফিট করে না, লসও করে, কিন্তু হ্যাঁ এই যে মানি ম্যানেজমেন্ট, এই যে আজকের ক্লাসে শুরুতে যেগুলো বললাম, এই সব কিছু ফলো করে রুলস এর মধ্যে থেকে যখন ট্রেড করবেন, দেখবেন যে আলটিমেটলি দিন শেষে আপনি প্রফিট নিয়ে বের হইতেছেন। বুঝতে পারছেন জি। মুত্তাসিম ভাইয়া? হ্যাঁ পারছি ভাই, আরেকটা ছিল মানে সাপোর্ট রেজিস্ট্যান্টের জন্য আমি কি 1 মিনিটের ওইটা নেবো না 30 মিনিটের যে কোনো একটা নিতে পারি? আপনি হচ্ছে গিয়ে যখন যেই চার্ট অ্যানালাইসিস করবেন, ওই চার্টের আপনার হচ্ছে আগে মেইন স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট আগে এঁকে নেবেন, তারপরে আপনি 1 মিনিট 2 মিনিট, কারণ আপনি তো ট্রেড নেবেন 1 মিনিটে তাই না? হ্যাঁ ওই ক্ষেত্রে আপনার আগে হচ্ছে 30 মিনিটের সাপোর্ট রেজিস্ট্যান্টটা কোথায় কোথায় আছে ওইটা একটু আইডেন্টিফাই করে নেবেন, কারণ ওগুলো অনেক ফাঁকা ফাঁকা সাপোর্ট রেজিস্ট্যান্ট থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ এরপরে 1 মিনিটের ক্ষেত্রে আপনি আবার সাপোর্ট রেজিস্ট্যান্ট গুলো একটু ড্র করে নেবেন, এতে করে আপনি মূলত 1 মিনিটেও বুঝতে পারবেন এবং 30 মিনিটে সাপোর্ট কোথায় আছে সেগুলোও বুঝতে পারবেন। আর এরই সাথে আপনি তো ইন্ডিকেশন পাচ্ছেনই মার্কেট কোন দিকে যাবে, এরই সাথে কোথায় এসে মার্কেট একটু বাউন্স ব্যাক করে নিচে আসতে পারে, ওইটা আবার সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখে একটা আইডিয়া নিতে পারলেন। মোট কথা, আপনি চারিদিক থেকে যখন একটা কনফার্মেশন নিয়ে ট্রেড নিবেন, চারিদিক থেকে যখন একটা আপনার হচ্ছে সবকিছু বুঝে শুনে, ধরেন আপনার একটা জিনিস বলতেছে আপে যাবে, এরই সাথে আপনি আরো 3-4 দিক থেকে কনফার্মেশন পেলেন যে মার্কেট আপেই যাবে, তখন আপনার কনফিডেন্স কিন্তু আরো বেড়ে যাবে, কারণ সব দিকে যেহেতু আমাকে একটা ইন্ডিকেট করতেছে যে আপে যাবে, তাহলে আমার আপে নেওয়া উচিত। বুঝতে পারছেন? তো সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট সেটা আপনি 30 মিনিট বলেন, 15 মিনিট বলেন বা 1 মিনিট বলেন, সব জায়গাতে ড্র করবেন, তারপর অ্যানালাইসিস করবেন। 15 মিনিট অ্যানালাইসিস চার্ট, 30 মিনিট অ্যানালাইসিস, 5 মিনিট অ্যানালাইসিস করবেন, এরপরে 1 মিনিটে আপনি কনফার্মেশনের সাথে ট্রেডগুলো নেবেন। কারণ বড় টাইম ডিউরেশনে আপনি যখন অ্যানালাইসিস করবেন, তখন ছোট টাইম ডিউরেশনে আপনি প্রফিটটা খুব ইজিলি করতে পারবেন। কিন্তু আমরা নর্মালি যারা নতুন, হ্যাঁ, বা নতুন ট্রেড শিখতে আসে বা ইউটিউবের ভিডিওগুলো দেখেন, আপনারা মেইনলি ইউটিউবে যত ভিডিও দেখবেন সব 1 মিনিটের অ্যানালাইসিস দেখায় আপনাদেরকে। বুঝতে পারছেন? 1 মিনিট অ্যানালাইসিস 1 মিনিট, কিন্তু নর্মালি মার্কেট কিন্তু বড় টাইম ফ্রেমের ঘটনাই ঘটাবে। এখন বড় টাইম ফ্রেমটা যদি বুঝতে পারেন যে বড় টাইমে মানুষ মার্কেট কই যাবে, তাহলে ছোট টাইম ফ্রেমে তো আপনি অনেক প্রফিট করতে পারবেন, কারণ বড় টাইমে যদি মার্কেট যায় আপে, তাহলে আপনি তো বুঝে গেলেন আপনার ভবিষ্যৎটা কি। আপনি আগামী 30 মিনিট আপনি প্রেডিক্ট করতে পারলেন যে আগামী 30 মিনিট এই ঘটনা ঘটতে পারে, আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারলেন, যদি আপনি লং আচ্ছা চার্ট অ্যানালাইসিস করেন লং টাইম বেসিসে। আমি কি বোঝাইতে পারছি মুস্তাকিম ভাইয়া?
মুত্তাসিন ভাইয়া? জি 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 ভাই। ওকে, জি। ওকে, সো আমি সবাইকে মিউট করে দিলাম। ওকে, তো মোটামুটি আমরা এই স্ট্র্যাটেজিটা বুঝলাম। এবার এই স্ট্র্যাটেজিটা আমরা ফরেক্স বা ক্রিপ্টো ট্রেডেও কিন্তু কাজে লাগাইতে পারি সেম একই ভাবে, ঠিক আছে? এবং খুব ভালো প্রফিট আপনারা বা ক্রিপ্টোতেও করতে পারবেন, ফরেক্সও করতে পারবেন। এর সাথে আপনি যদি চান কিছু ইন্ডিকেটর তৈরি করতে, সেটা আপনি চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ইজিলি করতে পারবেন। বুঝতে পারছেন? ইজিলি করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত একটা হচ্ছে chatgpt.com একটা ওয়েবসাইট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা হচ্ছে আপনার ওয়েবসাইট। হুম, এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আপনি মূলত যেটা করতে পারবেন, সব অ্যানালাইসিস করতে পারবেন। আমি কিন্তু এখানে ট্রেডিং এর প্রচুর অ্যানালাইসিস করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েবসাইটে। আমি দেখেন, আমি কিছু আমার প্রিভিয়াস হিস্টোরি দেখাচ্ছি। এই যে এখানে দেখেন, আমি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, হ্যাঁ, আমি কিছু আমার ট্রেডিং মার্কেটের কিছু ছবি আপলোড করছি মোবাইল ফোন থেকে। দেখেন, ছবি আপলোড করলাম, হ্যাঁ, এবং সেখানে আমি বুলিঙ্গার ব্যান্ডস, মুভিং এভারেজ, আরএসআই, মার্কেট ভলিউম সব ইন্ডিকেটর এখানে লাগাই দিছি। ঠিক আছে? তো লাগাই দেওয়ার পরে, হ্যাঁ, এবার আমি এই চ্যাট জিপিটি বেসড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ওয়েবসাইটটাকে আমি কমান্ড দিলাম যে দিস ইজ মাই এন্ট্রি পয়েন্ট। আচ্ছা, এটা না, আমি উপরেরটা দেখাই। এই যে এই ছবিটা দিছি, দেওয়ার পর আমি বললাম অ্যানালাইজ দ্য চার্ট in advanced trading setup and market make a strategy for winning a strategy, মানে লেখছি আর কি আমার মতো করে, সো একটু পড়ে নিয়েন। আমি আর বলতেছি না, আমি সংক্ষেপে বলি যে আমি এই চ্যাট জিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড এই ওয়েবসাইটটাকে আপনার এই ছবিটা দিয়ে বললাম যে এই মার্কেটটাকে তুমি অ্যানালাইসিস করো, কারণ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেবি আমাদের চাইতেও স্মার্ট, তাই না? তো তাকে যদি ডিরেক্টলি বলেন আমি কোন দিকে ট্রেড নিব, কি ট্রেড নিব, এটা কিন্তু আমি এই বাইন্যান্স বা সরি, এটা কিন্তু আমি কোটেক্সের কথা বলতেছি না, এটা কোটেক্সে কাজ করবে না, বা করলেও খুব কম কাজ করবে। এটা হচ্ছে আপনি ফরেক্স বা বাইন্যান্সের ক্ষেত্রে খুব সুন্দর মতো মার্কেট কোন দিকে নিতে পারেন, একটা কনফার্মেশন নিবেন, যেমন না কনফার্মেশনের জন্য। ধরেন আমি আমার স্ট্র্যাটেজি ওয়াইজ মনে করতেছি এখান থেকে আমার বাইয়ের জন্য আমার একটা এন্ট্রি নেওয়া উচিত বাইন্যান্সে, আমার ক্রিপ্টো ট্রেডের ক্ষেত্রে বা ফরেক্সের ক্ষেত্রে, বা সেলের জন্য আমার নেওয়া উচিত। এখন আমি কি নিব কি নিব না, এখান থেকে আমি মূলত একটা কনফার্মেশন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড চ্যাট জিপিটি ওয়েবসাইট থেকে এটা নিতে পারি। তো তাকে আমরা ছবিটা আপলোড করে এখানে টেক্সটের মাধ্যমে আমরা লিখে বলে দিলাম যে তুমি এই চারটা অ্যানালাইসিস করো, যত ধরনের অ্যাডভান্স অ্যানালাইসিস পসিবল তুমি করো। করার পরে এবার আমাকে একটা এন্ট্রি পয়েন্ট দাও, এক্সিট পয়েন্ট দাও, স্টপ লস পয়েন্ট দাও, হ্যাঁ, এবং টিপি পয়েন্ট বা টেক প্রফিট পয়েন্ট দাও। তো সে আমাদের জন্য এই চার্টটাকে, আমাদের এই পিকচার থেকে সে এটাকে অ্যানালাইজ করলো। সে লিখছে যে আমি এটাকে অ্যানালাইজ করতেছি স্টেপ বাই স্টেপ। সে চার্টের ওভারভিউ দেখলো, আমাদের চার্টটা ছিল সাগা ইউএসডিটি পেয়ার। এটা কিন্তু আমি বাইন্যান্সের কথা, সরি, ক্রিপ্টো কি বলতেছি, এটা কোটেক্স এর কথা বলতেছি না, এটা বাইন্যান্সে ক্রিপ্টো ট্রেডের আমি জিনিসটা আমি দেখাচ্ছি আর কি। তো এখানে সে এই টাইম জোন একদিনের টাইম ফ্রেম আমরা দিয়েছি, একদিনকে অ্যানালাইসিস করতে বলছে। কারেন্ট প্রাইস চলতেছিল $1.4059 এবং রিসেন্ট প্রাইস ছিল এততে। তো আমি যে ইন্ডিকেটর গুলো অ্যাড করছি, এমএডিসি, বুলিঙ্গার ব্যান্ডস, তারপর হচ্ছে আরএসআই ইন্ডিকেটর এবং অন্যান্য সবকিছু ইন্ডিকেটরকে সে এই যে এখানে দেখেন অ্যানালাইজ করলো তার মতো করে, এই যে অ্যানালাইসিস করলো তার মতো করে অ্যানালাইসিস করলো। এবার সে আমাদের জন্য একটা স্ট্র্যাটেজি তৈরি করছে, আমাদের এন্ট্রি পয়েন্ট দিয়ে দিছে যে এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিতে পারি, যেটা বুলিঙ্গার ব্যান্ডসের একটা পয়েন্ট। এবং আমরা যদি লস করি, সে আমাদেরকে একটা স্টপ লসও দিয়ে দিছে যে তুমি এই জায়গায় তুমি লসটা থামাই দিবা, অর্থাৎ তুমি এখান থেকে এন্ট্রি নিবা, তুমি যদি প্রফিট করো এই জায়গায় তুমি ট্রেডটা ক্লোজ করবা। সে আমাদের ডিরেক্টলি পয়েন্ট টু পয়েন্ট বলে দিল যে এই জায়গায় তোমার যত ডলার, হয়তো বা এই পর্যন্ত আমাদের $10-20 প্রফিট হয়ে যাবে যদি আমরা 5-10-15-20 ডলার নিয়ে মার্জিনে ট্রেড নেই। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের টেক প্রফিট বা প্রফিট নেওয়ার পয়েন্টটাও আমাদের বলে দিল। আর যদি আমাদের স্ট্র্যাটেজি কাজ না করে, তাহলে এই জায়গায় আমাদেরকে লসের জন্য একটা ইন্ডিকেট দিয়ে দিছে যে এই পজিশনে আসলে তুমি লসটা একসেপ্ট করে নিয়ে বাড়ি চলে যাবা, ঠিক আছে, আর ট্রেড করার দরকার নাই, আর এই জায়গায় তুমি প্রফিট বুক করবা। আর যদি আরো বেশি প্রফিট করতে চাও বা একটু রিস্ক ফ্রি ভাবে প্রফিট করতে চাও, তাহলে তুমি টার্গেট একটু কমায় এই দুইটা জায়গাতেও তুমি প্রফিট নিয়ে বেরোতে পারো। আর যদি বেশি প্রফিট করতে চাও, তাহলে সর্বোচ্চ এই পর্যন্ত সে আমাদেরকে ইন্ডিকেট দিল। আর তাছাড়া কিছু রিস্ক ম্যানেজমেন্টের কিছু কথা বলে দিল এবং অ্যাডিশনাল কিছু কন্ডিশন আমাদেরকে বলে দিল যে যেগুলো আমাদেরকে কনসিডার করতে বলা হয়েছে। তো এইভাবে চ্যাট জিপিটি ইউজ করে আমরা কিন্তু অ্যাডভান্স ভাবে আমরা এই চার্ট অ্যানালাইসিসটা করতে পারি। অর্থাৎ আমাদের যদি টেকনিক্যাল নলেজ না থাকে, অর্থাৎ ধরেন আপনি নতুন ট্রেডার, আপনার কোনো পূর্ববর্তী অভিজ্ঞতা নাই চার্ট অ্যানালাইসিসের উপর, পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা নাই, তাইলে এই যে আপনার এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েবসাইটটা, এটা তো সবই জানে, কারণ তাকে ট্রেন আপ করা হয়েছে, তাকে টেকনোলজি, তাকে সব নলেজ দেওয়া হয়েছে। তো আমরা তাকে ছবিটা দিয়ে সুন্দর মতো তার কাছ থেকে তার অ্যানালাইসিসের মাধ্যমে একটা আইডিয়া নিতে পারি মার্কেট মুভমেন্ট কোন দিকে হইতে পারে। তো এটা খুবই ভালো একটা আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা মানে ইউজ হইতে পারে ট্রেডিং জগতে যদি আপনি করেন। ফ্রিল্যান্সাররা, আমরা ফ্রিল্যান্সিং এর কাজেও জিনিসগুলো ইউজ করে থাকি। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ক্লায়েন্টদের রিপ্লাই করার ক্ষেত্রে বা বিভিন্ন প্রয়োজনে, বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে, কন্টেন্টের আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে বিভিন্ন কাজে আমরা চ্যাট জিপিটি ইউজ করে থাকি। সেম আমরা ট্রেডিং এর কাজেও এটাকে ইউজ করতে পারবো।
বুঝতে পারছেন? এবং আমরা চাইলে এটা দিয়ে একটা ইন্ডিকেটরও তৈরি করতে পারবো বুলিঙ্গার ব্যান্ডসের মতো। যেমন আমি একটা নতুন পেজ নেই, তো আমি একটা নতুন পেজ নিলাম। তো নতুন পেজে আমি আমি এই যে চ্যাট জিপিটি আছে তাকে একটা কমান্ড দিব, যে আমাদের এই যে একটু আগে আমরা যে আলোচনা করলাম যে বুলিঙ্গার ব্যান্ডসের যদি 70% বাহিরে যায় বা 60% বাহিরে যায়, তাহলে আমাকে যাতে একটা সেলের সিগন্যাল দেয়, সেলের ইন্ডিকেশনের একটা সিগন্যাল দেয়, যাতে করে আমি জিনিসটা ওই পজিশন থেকে আমি সেলে একটা ট্রেড নিতে পারি। তো এই জিনিসটা চাচ্ছি যে আমরা একটা প্র্যাকটিক্যালি আমাদেরকে একটা রোবট বানায় দিতে। তাহলে আমরা এখানে এরকম একটা কমান্ড তাকে দিতে পারি, আমি বাংলিশ ভাষায় লিখবো, তাও সে আমাদেরকে করে দেবে। দেখেন আমি এখানে লিখলাম যে আমার আমি এখানে লিখলাম আমার জন্য, সবাই খেয়াল করেন, আপনারা ওইভাবে নিজের মাথায় কোনো আইডিয়া থাকলে তাকে বাস্তবে রূপান্তর করতে পারেন। তো এখানে লেখেন যে আমার জন্য একটা পাইন ACRI স্ক্রিপ্ট তৈরি করো, ঠিক আছে, তৈরি করো, একটা ফুল স্টপ দিলাম। আমার স্ট্র্যাটেজি, আচ্ছা বানান ভুল যাচ্ছে, STRATEGY, আমার স্ট্র্যাটেজি হচ্ছে যখন, কন্ডিশন দিবেন এবার, যখন মার্কেট BULLI বুলিঙ্গার ব্যান্ডসের যে আপার লাইন, হ্যাঁ, বুলিঙ্গার ব্যান্ডসের UPPR আপার লাইনের বাহিরে কোনো ক্যান্ডেলের, আমি কিন্তু বাংলায় তাকে আমার মাথার আইডিয়াটা বলতেছি, এই অনুযায়ী সে আমাদেরকে একটা হচ্ছে প্রোগ্রাম দিবে, যে প্রোগ্রামটা দিয়ে আমরা মূলত একটা স্ট্র্যাটেজিক্যাল হচ্ছে স্ট্র্যাটেজি সেট আপ করতে পারবো, যেটা আমাদেরকে প্রফিটেবল সিগন্যাল দিবে, যেটা আমরা অ্যাপ্লাই করে প্রফিট করতে পারবো। এভাবে এই টাইপের আমি অনেক স্ক্রিপ্ট তৈরি করছি এবং সেটা দিয়ে আমি ফরেক্স এবং ক্রিপ্টোতে প্রচুর প্রফিট করছি, আমি একটু পর আপনাদেরকে দেখাবো নি। তো আমার জন্য একটা পাইন স্ক্রিপ্ট তৈরি করো, আমার স্ট্র্যাটেজি হচ্ছে যখন মার্কেট বুলিঙ্গার ব্যান্ডসের আপার লাইন, যেটা বললাম আপার লাইনের বাহিরে কোনো ক্যান্ডেল প্রায় 60-70% যাবে, তখন আমাকে সেল ইন্ডিকেট দিবে, অর্থাৎ তখন আমাকে সেলের জন্য সিগন্যাল দেবে। এন্ড এবার এটুকুকে কপি করে নিব এবং মার্কেট বুলিঙ্গার ব্যান্ডসের জন্য ইন্ডিকেট দেবে, এটুকুকে আবার কপি করে নিলাম। এবার আমরা ডাউনের জন্য সেম ইনস্ট্রাকশন দিব। এন্ড মার্কেট বুলিঙ্গার ব্যান্ডসের এবার হচ্ছে আমরা লোয়ার লাইন, লোয়ার লাইনের বাহিরে কোনো ক্যান্ডেল প্রায় 60-70% যাবে, তখন মার্কেট সেলের জায়গায় বাই এর জন্য সিগন্যাল দেবে। সাথে আমাকে হচ্ছে গিয়ে এসএল এবং টিপি পয়েন্টটা হাইলাইট করে দিতে হবে। সাথে আমাকে এসএল এন্ড টিপি পয়েন্ট এটা আমরা একটু লিখবো, এসএল এন্ড টিপি পয়েন্ট HIGH হাইলাইট করে দিবা এই ACRI স্ক্রিপ্টে, ঠিক আছে, হাইলাইট করে দিবে স্ক্রিপ্টে। এন্ড এই এসএল এন্ড টিপি অবশ্যই টেক্সট ফরম্যাটে দিবা, অর্থাৎ কোন জায়গায় আমরা ট্রেডটা লস বুক করব, অর্থাৎ এখান থেকে আমরা ট্রেড নিলাম ডাউনের জন্য, মার্কেট চলে গেল আপে, তাহলে আমার লস কোন পর্যন্ত আমি নিব, এই লসটা হচ্ছে এসএল বা সেল মানে স্টপ লস, এই এসএল পয়েন্ট আর টিপি টেক প্রফিট পয়েন্ট, কোন জায়গায় আমরা প্রফিটটা নিব, এই টেক প্রফিট পয়েন্টটাকেও আমরা বললাম যে আমাদেরকে এখানে এই স্ক্রিপ্টের মধ্যে হাইলাইট করে দেওয়ার জন্য। এন্ড এসএল এবং টিপিটা যাতে টেক্সট ফরম্যাটে দেয়, কোনো কালার বা কোনো একটা চিহ্ন দিয়ে না, টেক্সট ফরম্যাটে যাতে দেয়। তো এটাকে আমরা আরো অ্যাডভান্স ভাবে তাকে আমরা হচ্ছে তাকে যদি ইনস্ট্রাকশন দেয় সে আমাদেরকে ওইভাবে দিবে। তো আপাতত আমরা হচ্ছে এটুকু দিলাম, এরপর আমরা জাস্ট আউটপুটের জন্য তাকে বলবো আমাকে তোমার সুন্দর একটা আউটপুট দাও
এন্ড আমি এটা TRADIN ট্রেডিং ভিউতে ইউজ করতে চাই। যদি ইংলিশ ভালো পারেন তাহলে ইংলিশে লিখলে আপনার হচ্ছে জিনিসটা আরো সুন্দর হবে। তো আমি বাংলিশ ভাষায় লিখলাম, তারপরেও দেখেন সে আমাকে দিবে। তো আমি এখানে সেন্ডে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি আমার মাথার মধ্যে একটা প্ল্যান ছিল, ওই প্ল্যানটাকে বাস্তবে রূপান্তর করতে চাচ্ছি। বাস্তবে রূপান্তর করতে চাচ্ছি। আমার মাথার মধ্যে যে একটু আগে বুলিং এয়ার ব্যান্ডসের যেই আইডিয়াটা ছিল, ওই আইডিয়া অনুযায়ী আমরা চাচ্ছি যে আমাদের একটা স্ট্র্যাটেজি সে আমাদেরকে ডেভেলপ করে দেয়। তো দেখেন সে আমাদেরকে কত সুন্দরভাবে একটা স্ট্র্যাটেজি আমাদের মাথার মধ্যে যা ছিল, হ্যাঁ, সে ওই স্ট্র্যাটেজির অনুযায়ী বেসিক স্ট্র্যাটেজি এটাকে আমরা যত অ্যাডভান্স ভাবে তাকে এখানে আমরা লিখে দিব। আমাদের মাথার মধ্যে যা আছে, ধরেন আপনি সাপোর্ট, রেজিস্ট্যান্ট, ট্রেন্ড সাপোর্ট, ট্রেন্ড লাইন, হাবিজাবি যত কিছু আছে সব কিছুকে একত্র করে আপনি হচ্ছে বললেন, আপনি আরো বললেন যে তুমি চাইলে আরো এখানে ইন্ডিকেটর ইউজ করতে পারো, যেমন RSI, ভলিউম, সবকিছু বুঝে শুনে যদি তোমার মনে হয় যে ইন্ডিকেট দেওয়া উচিত ওই ক্ষেত্রে ইন্ডিকেট দিবে। তো আপনি এখানে যত অ্যাডভান্স লেভেলে তাকে কমান্ড দিবেন, ওই অ্যাডভান্স লেভেলে সে আপনাকে এই স্ক্রিপ্টটা দিতে পারবে। তো এখন এটা কিভাবে ইউজ করতে হবে তাও এখানে লিখে দিল, কপি এন্ড পেস্ট দিস স্ক্রিপ্ট টু দ্য ট্রেডিং ভিউ, পাইন স্ক্রিপ্ট এডিটর এন্ড অ্যাডজাস্ট এন্ড দেন আমাদেরকে এটা দেখতে বলছে হয় কিনা। ঠিক আছে, তো এখন আমরা এটাকে কপি করব, এটাকে এখান থেকে কপি করব। আমাদের আমাদের স্ক্রিপ্ট তৈরি করা কমপ্লিট, স্ক্রিপ্ট তৈরি করা কমপ্লিট। এখন আমরা এটাকে কপি করব। কপি করার পরে এখন আমরা ট্রেডিং ভিউতে চলে যাব। এই যে দেখেন ট্রেডিং ভিউ, আপনি tradingview.com লিখে সার্চ করবেন। আমরা ট্রেডিং ভিউটাকে এখানে সার্চ করে আপনাদেরকে দেখাই, যে tradingview.com লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি প্রোডাক্ট থেকে সরি, এই যে প্রোডাক্টে ক্লিক করলে আপনার সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি মূলত মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন, এখান থেকে। তো এখান থেকে আমরা আপাতত 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট যে কোনো আমরা ক্যান্ডেল এখান থেকে নিতে পারবো। তো আমরা এখান থেকে মার্কেটটা চাইলে যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আমরা শিবা ইনু কয়েনটা এখান থেকে নিতে পারি। ওকে, সো এখান থেকে আমরা যে কোনো একটা মার্কেট নিব। ঠিক আছে, সো এখান থেকে এখন আপনি যে মার্কেটে ট্রেড নিতে চান, ধরেন আপনি বিটকয়েনে ট্রেড নেবেন, BTC, হ্যাঁ, তাহলে এখানে আপনি বিটকয়েন, USDT বা ইউরো USD, হ্যাঁ, বা MXN OTC মার্কেট, মানে যেটা আপনার দরকার। গোল্ড মার্কেটে যদি নিতে চান, এখানে দুনিয়া সব মার্কেট আছে, সব স্টক আছে, ক্রিপ্টো স্টক, বন্ড, আপনি এখানে সব পাবেন, ফিউচার, ফরেক্স, হ্যাঁ, সব এখানে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তো ধরেন আমরা ইউরো USD ফরেক্স মার্কেটের জন্য এখানে একটা চার্ট ওপেন করব। এই যে দেখেন চার্ট ওপেন করলাম। চার্ট ওপেন করার পর আমার আগে থেকে এখানে একটা স্ক্রিপ্ট এখানে আমার তৈরি করা ছিল, সেটা আমাদেরকে ইন্ডিকেট করছে এই সেম ভাবে আমি তৈরি করছিলাম, এটা আমার তৈরি করা স্ক্রিপ্ট। তো এটাকে আমরা ডিলিট করে দেব। এখানে আমরা এই যে নিচে দেখেন পাইন এডিটর আছে, হ্যাঁ, পাইন এডিটর আছে। তো এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেব। এখানে আমাদের আগের একটা তৈরি করা ইন্ডিকেটর এখানে আছে, তাই এটা এখানে শো করছে। সো আমরা এখানে যেটা করব, এই যে নিচে দেখেন আমাদের ক্যান্ডেল কিন্তু এভাবে চলে আসছে। চলে আসার পর উপরে সেল এখানে এটা শো করছে। এটা হচ্ছে আমার আগে থেকে এখানে সেটআপ করা ছিল একটা ইন্ডিকেটর, যেটা আমি বানাইছি সেটার কারণে শো করছে। তো আমরা এই যে নিচে যে পাইন এডিটরটা আমরা এখানে এই যে তৈরি করলাম, এই কোডটা, এটাকে এখান থেকে কপি করব। কপি করার পর আমরা ট্রেডিং ভিউতে চলে যাব। যাওয়ার পরে এই যে একদম নিচে দেখেন, আমি একটু মার্ক করে দিই আপনাদেরকে, এই যে দেখেন একটু নিচের দিকে তাকাবেন, এই জায়গায় দেখেন পাইন এডিটর নামে একটা অপশন আছে, দেখেন, দেখছেন? এই পাইন এডিটরের মধ্যে আপনি ক্লিক করবেন। এই পাইন এডিটরের মধ্যে ক্লিক করবেন। তো আমরা এগুলাকে ডিলিট করে দেই এবং আমরা এখান থেকে পাইন এডিটরের মধ্যে একটা ক্লিক করব। করার পরে এখন আমরা যেটা কপি করলাম এটাকে কপি করব। কপি করার পর এখানে এনে এটাকে ছেড়ে দিব। দেওয়ার পর আমরা আপডেট টু চার্টে ক্লিক করব। আপডেট টু চার্টে ক্লিক করব এবং আমরা সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দিলাম। তো সেভে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের সামনে নতুন স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে এখানে চলে আসছে এবং এরই সাথে এখানে আমরা অ্যালার্টে ক্লিক করে দেব, দেন এখানে ক্রিয়েটে ক্লিক করে দেব। তাহলে আমাদের এই যে আমরা যে কোডটা তৈরি করলাম এটা এখানে সেটআপ হয়ে গেল। দেখেন, এই যে দেখেন, দেখছেন এখানে বুলিঙ্গার ব্যান্ডসটা কিন্তু চলে আসছে, যে উপরে রেড কালার, মাঝখানে যে গ্রিন কালার আর নিচে সবুজ কালার বুলিঙ্গার ব্যান্ডস চলে আসছে। এবং কোন জায়গা থেকে আমাদের বাই ইন্ডিকেট নেওয়া উচিত, কোন জায়গায় সেল, সেগুলো আমাদের সবকিছু চলে আসছে। যেমন এই জায়গায় দেখেন, এই জায়গায় আমাদের একটা হচ্ছে যে আপনার এই যে বাই ইন্ডিকেট দিছে, দেখেন এই যে এখানে বাই লিখে দিছে, দেখছেন? এখন এই বাইয়ের কালারটা আপনি যদি সবুজ কালারে বোঝা যাচ্ছে না, আপনি চাইলে চ্যাট জিপিটি কে আবার কমান্ড দিয়ে বলতে পারেন যে বাই এন্ড সেলের কালার বোঝা যাচ্ছে না, একটু ডিফারেন্ট কালারে আমাকে কোডটা করে দাও। আমরা যদি লিখি যে বাই এন্ড সেল, বাই এন্ড সেল সিগন্যাল
কালার বোঝা যাচ্ছে না, একটু ডিফারেন্ট কালারে হাইলাইট করে দাও। সো দেখেন আমরা কমান্ড দিয়ে দিলাম। সো সে আমাদের জন্য এখন এটাকে ডিফারেন্ট কালার একটু হাইলাইট করে দেবে, যাতে করে আমাদের এসএল এন্ড টিপিটা এখন যাতে হাইলাইট হয়ে বোঝা যায়। এতক্ষণ আমাদের যেটা দিছে এটাতে কিন্তু আমাদের বাই এন্ড সেলের আমাদের ইন্ডিকেট এখানে দেখা যাচ্ছে, এসএল টিপি সবকিছু আমাদেরকে এখানে বলে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু যেহেতু আমাদের এখানে বায়ার ইন্ডিকেশন দিছে, কিন্তু ওই অনুযায়ী আমাদের জিনিসটা হ্যাঁ বোঝা যাচ্ছে না ক্লিয়ার ভাবে। তো ওই ক্ষেত্রে আমাদেরকে এখন স্ক্রিপ্টটা আপডেট করে দিল দেখেন। তো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে জিনিসটাকে যদি এখন একটু কপি করি, কপি করে আবারও এখানে এসে পাইন এডিটরে যাই এন্ড পুরোটাকে কপি করে ডিলিট করে এখানে আমরা আমাদের কোডটাকে বসিয়ে আপডেট চার্টে ক্লিক করে দিলাম, আপডেট চার্ট এন্ড সেভ। এন্ড দেখেন এখন আমাদের কিন্তু কালার টালার হালকা পাতলা মোটামুটি এখন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে দেখেন আমাদের বায়ের জন্য কালার এখনো বোঝা যাচ্ছে না, সো আমাদের কালারটি স্পেসিফিক ভাবে লিখে দিলেই হবে। আর তাছাড়া এখানে দেখেন আমাদের হ্যাঁ আমাদের এই যে এসএল পয়েন্ট টিপি পয়েন্ট সবগুলো পয়েন্ট আমাদের লিখে দিছে, এবং এই জায়গায় দেখেন বাই ইন্ডিকেশন করে দিছে, এবং এখান থেকে কিন্তু মার্কেট দেখেন এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত আপে গেছে। তো আমরা কিন্তু যখন ফরেক্স বা ক্রিপ্টোতে ট্রেড করব তখন কিন্তু 1 মিনিট 2 মিনিটের জন্য ট্রেড করি না, তখন আমরা ট্রেড নেই। ট্রেডটা কোনো টাইম ডিউরেশনের উপর ডিপেন্ড করে না, আমরা যতক্ষণ না এটাকে ক্লোজ করব ততক্ষণ সেটা চলতে থাকে। হ্যাঁ এখানে কোনো টাইমের কোনো ব্যাপার স্যাপার নাই, তাই এখানে কোন পয়েন্ট পর্যন্ত মার্কেট যাবে বা আসবে ওইটার উপর ডিপেন্ড করে লাভ বা লস। তো এখানে আমাদেরকে কিন্তু বলে দিল। তো আমাদের এই পয়েন্টটা খুব ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না, এখানে জাস্ট টিপিএসএলটাই বোঝা যাচ্ছে, কালার কম্বিনেশনটা খুব একটা হাইলাইটেড ভাবে বোঝা যাচ্ছে না, ঠিক আছে, একটু ওয়েট করবেন। তো এভাবে মূলত আপনি মূলত একটা ইন্ডিকেটর তৈরি করতে পারেন, ইন্ডিকেটর আপনি তৈরি করতে পারেন যেটা আপনাকে খুব প্রফিটেবল আপনাকে হচ্ছে সিগন্যাল দিবে। এখানে আমরা অন্য কোন একটা চার্টে যাই, আমরা একটু শিবা ইনু ক্রিপ্টোর একটা পপুলার কয়েন শিবা ইনুতে যদি যাই বা বিটকয়েনে যাই, আমরা বিটিসি তে যাচ্ছি, সরি ক্রিপ্টোতে। এই যে বিটকয়েন, আমরা বিটকয়েনটা যদি ওপেন করি, সো দেখেন বিটকয়েনের ক্ষেত্রে আমাদের কতগুলো বাইং সিগন্যাল সেলার সিগন্যাল এখানে দিচ্ছে, দেখছেন আমাদেরকে কিন্তু অনেকগুলো সিগন্যাল এখান থেকে যে প্রোভাইড করছে। সো আমাদের ইন্ডিকেটরটা যত আপনি ভালো মতো অ্যাকুরেট ভাবে তাকে হচ্ছে আপনি ইন্ডিকেট করবেন, তত ভালো আপনার অ্যাকুরেট সিগন্যাল তারা হচ্ছে মূলত আপনাকে প্রোভাইড করবে, বুঝতে পারছেন। তো এভাবে মূলত আপনার যে কোনো একটা ইন্ডিকেটর তৈরি হয়। তো আমি কিছু ইন্ডিকেটর তৈরি করে রাখছিলাম, ওগুলো আপনাদের দিয়ে আমি একটু দেখাই, এখানে মনে হয় তৈরি করা আছে। আমরা যদি এটা দিয়ে দেখাই, এখানে আমার কিছু ইন্ডিকেটর মনে হয় তৈরি করা আছে, এটাকে কপি করি, এটা দিয়ে একটু দেখাই আপনাদেরকে। এটাকে কপি করে নিলাম, এটাকে এখানে আমি পাইন এডিটরে গিয়ে পেস্ট করব, এটার জায়গায় আমি এটা পেস্ট করে দিলাম, ডিলিট পেস্ট, দেন আপডেট টু চার্ট, দেন সেভ। দেখেন সেম ভাবে আমি কিন্তু এই চ্যাট জিপিটি দিয়েই এই কোডটা, এই চ্যাট জিপিটি দিয়ে এই কোডটাকেও ডেভেলপ করেছি। তো করার পরে দেখেন আমাদেরকে প্রফিটেবল সিগন্যাল দিচ্ছে কিনা। দেখেন এই যে আমরা এখন কিছু প্রিভিয়াস হিস্টোরি দেখেন, এই যে বাই সেল এগুলো কিন্তু নরমালি চার্টের মধ্যে থাকে না। এই যে এই জায়গাটা খেয়াল করেন, এই জায়গাটা খেয়াল করেন, এই যে এই জায়গাটা খেয়াল করেন, আমাদের এই যে তৈরি করা ডেভেলপ করা কোড আমাদেরকে এই জায়গা থেকে একটা সেলের ইন্ডিকেশন দিছে এবং টেক প্রফিট নিতে বলছে এই জায়গায়। দেখেন এখান থেকে ইন্ডিকেট দিছে যে এখান থেকে মার্কেট নিচে যাবে। দেখেন মার্কেট আমাদের টিপি এখান থেকে বলছে আমাদের প্রফিট নিয়ে বের হয়ে যাওয়ার জন্য। দেখেন আমরা এই মার্কেট এখানে আমাদের টিপ প্রফিট নিয়ে বের হয়ে যাওয়ার জন্য বলছে আমাদের এই স্ক্রিপ্টটা, এবং মার্কেট এই পর্যন্ত আসছে, এবং আমরা এখান থেকে এই পর্যন্ত মোটামুটি যদি কেউ ফরেক্স বা ক্রিপ্টো ট্রেড বুঝে থাকেন, এটুকু টাইম জোনের মধ্যে আমাদের প্রায় $5-10 $15 প্রফিট হয়ে যায় কিন্তু, বুঝতে পারছেন। সো আমাদের একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি দিছে, এবং আমাদেরকে বলছে এই জায়গায় লস দিতে, এই যে এই জায়গায় আমাদের লস দিতে বলছে, এই যে এসএল দিতে বলছে এখানে, দেখেন এসএল বা লস দিতে বলছে এখানে, প্রফিট নিতে বলছে এখানে, আর এইখানে আমাদেরকে বাইং এর ইন্ডিকেশনটা সেলের ইন্ডিকেশনটা দিছে যে সেল করতে বলছে। তো দেখেন আমি আমার মুখের কথা দ্বারাই এই চ্যাট জিপিটি দিয়ে একটা কোড তৈরি করছি, একটা স্ট্র্যাটেজি তৈরি করছি, যেটা আমার মাথায় ছিল, যেটা আমি একটু আগে এই আজকের ক্লাসে শুরুতে বুলিঙ্গার ব্যান্ডসের স্ট্র্যাটেজিটা আপনাদেরকে মুখে মুখে বলছি, ওই সেম মুখের স্ট্র্যাটেজিটাকে আমি
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কমান্ডের মাধ্যমে দিয়ে তাকে বাস্তব একটা রূপ দিলাম, এবং এই রূপের মাধ্যমে সে আমাকে এরকম একটা ইন্ডিকেটর তৈরি করে দিল, যেটা আমাকে বাই এবং সেল কোথায় নিতে হবে তা আমাকে দেখেন সুন্দর মতো কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, সুন্দর মতো কিন্তু দেখাচ্ছে। তো এরপরে দেখেন আরো কতগুলো সিগন্যাল আমাদেরকে দেয়। এটা হচ্ছে অ্যাডভান্স সিগন্যাল ছিল। এই যে এখানে দেখেন, যে এখানে আমাদেরকে অনেকগুলো সিগন্যাল দিছে, এই যে এখানে অনেকগুলো সিগন্যাল দিছে আমাদেরকে, দেখেন এই যে এখান থেকে আমাদেরকে সিগন্যাল দিছে। ঠিক আছে, তারপর এখানে সিগন্যাল দিছে সেলের জন্য, দেখেন এখানে আমাদেরকে সেলের জন্য সিগন্যাল দিছে, টিপি দিছে আমাদের এই পর্যন্ত। হ্যাঁ, তারপর আরো যদি আমরা দেখি প্রিভিয়াস হিস্টোরি ঘাটলে আমরা অনেক অনেক এটার আমরা সিগন্যাল ইন্ডিকেশন এখানে দেখতে পারবো। এই যে এখান থেকে দেখেন আমাদের বাইয়ের সিগন্যাল দিছে। হ্যাঁ, আমাদের এই সেম স্ট্র্যাটেজিতে এখান থেকে আমাদেরকে এই যে বাইয়ের সিগন্যাল দিছে, দেখেন বললো যে এই জায়গা থেকে বাই করার জন্য, এই যে এখান থেকে বাই করার জন্য, এখানে লস দেওয়ার জন্য বলছে এই জায়গায়, আর প্রফিট নিতে বলছে এই জায়গায়। দেখেন আমাদের এই স্ট্র্যাটেজিটা যেটা আমরা ডেভেলপ করলাম এই অনুযায়ী কিন্তু আমাদেরকে কিন্তু সুন্দর মতো একটা প্রফিট দিছে, আমাদের কিন্তু লস হিট হয় নাই। তার মানে মার্কেট এখান থেকে এই পর্যন্ত গেছে, তা মোটামুটি কিন্তু এইটুকুর মধ্যে ভালো একটা প্রফিট হয়। তো যারা ফরেক্স বা ক্রিপ্টো ট্রেড করে থাকে তো তাদের কিন্তু এই জিনিসটা আপনার হচ্ছে খুব ভালো কাজ করে। ঠিক আছে, তারপর দেখেন এই যে এখানে আমাদেরকে একটা সিগন্যাল দিছে, এই যে এখানে একটা সিগন্যাল দিছে সেলের জন্য। দেখেন মার্কেট বলছে আমাদের এই স্ট্র্যাটেজি অনুযায়ী এই যে বুলিঙ্গার ব্যান্ডসের এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা কিন্তু বুলিঙ্গার ব্যান্ডসের এই লাইনের বাইরে মার্কেট দেখেন গেছে। তো এইটার পুরো বডি কিন্তু বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে ছিল, দেখেন পুরো বডিটাই বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে ছিল। এটা কিন্তু বুলিঙ্গার ব্যান্ডস না, এটা বুলিঙ্গার ব্যান্ডস না, বুলিঙ্গার ব্যান্ডসের লাইন এটা। এখানে আমি আরো কিছু জিনিসপত্র অ্যাড করেছি ওই অনুযায়ী লাইনগুলো আসছে। তো দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে আমাদের মার্কেট গেছে, প্রায় পুরো বডিটাই বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে গেছে। ওই অনুযায়ী ওই কন্ডিশন ফুলফিল করাতে আমাদেরকে আমাদের কোড আমাদেরকে একটা সিগন্যাল দিছে সেলের জন্য, যে আপার লাইন বেদ করে যেহেতু মার্কেট উপরে গেছে মার্কেট নিচে যাবে, তো তা আমাদেরকে একটা সিগন্যাল দিল। এবং আমাদের লস যদি করি তাহলে বলছে এইখানে লস করতে, যে মার্কেট যদি এখানে চলে আসে তাহলে তুমি লস নিয়ে চলে যাও, আর উপরের জন্য ওয়েট করো না, যদি এর উপরে মার্কেট যায় তাহলে অনেক লস হবে। তো মার্কেট বলছে লস নিলে এখানে নিবা, আর প্রফিট নিলে এই যে এখানে প্রফিট, এই যে এই জায়গায় দেখেন একটা গ্রিন কালারের একটা অংশ, তো এখানে বলছে আমাদেরকে প্রফিট নিতে, এই যে এই জায়গাতে প্রফিট বুক করতে বলছে। দেখেন মার্কেট কিন্তু ঠিকই এখান থেকে একদম সাথে সাথে মার্কেট এই পর্যন্ত আসছে, আসার পর আমাদেরকে কিন্তু প্রফিট দিয়ে গেছে, রাইট। সো এটা আমাদেরকে একটা ইন্ডিকেশন দিল। দেখেন এই যে এখানে টিপি লেখা আছে, তারপরে এই যে এখানে মার্কেট বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে গেছে, এই যে দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের লাইন ভেদ করে বাইরে গেছে, সেলের ইন্ডিকেট দিল, লস করতে বলছে এই জায়গায়, আর প্রফিট নিতে বলছে এই দেখেন প্রফিট নিতে বলছে এই জায়গায়, এই যে প্রফিট নিতে বলছে এই জায়গাটাতে, আর লস করতে বলছে এই জায়গাতে, আর ট্রেডের এন্ট্রিটা নিতে বলছে এই জায়গায়। এই জায়গা থেকে ট্রেডটা এন্ট্রি নিতে হবে, এন্ট্রি নিতে হবে কিসের জন্য, ডাউনের জন্য। এবং এখানে আমাদের প্রফিট জোন থাকবে, এখানে আমাদের লসের জোন থাকবে, এটুকু অংশ আমরা প্রফিট করব। এবং দেখেন মার্কেট কিন্তু আমাদের একদম পাই টু পাই, যেখানে আমাদের ইন্ডিকেটরটা দিছে সিগন্যাল দিছে আমাদের এই স্ক্রিপ্টটা, ওই জায়গাতে ওই পর্যন্তই কিন্তু মার্কেট আসছে, এবং এরপরেও কিন্তু মার্কেট আরো নিচে আসছে, এই পর্যন্ত আসছে, কিন্তু এরপরে কিন্তু মার্কেট উঠে গেছে। আমরা যদি ইন্ডিকেশনটা ফলো করে এই জায়গা থেকে বের হয়ে যেতাম, প্রফিট নিয়ে বের হইতাম, আর এখান থেকে না বেরোলে কিন্তু দেখেন ধাপা ধাপ মার্কেট আবার উপরে উঠে গেছে। পরে কিন্তু আমাদের মনে একটা আতঙ্ক তৈরি হইতো যে আমাদের আবার লস হয়ে যাচ্ছে, রাইট। সো খুবই অ্যাকুরেট কাজ করে। যেমন আমরা প্রিভিয়াস হিস্টোরি ঘাটলে দেখেন আমাদের কত জায়গায় জিনিসটা সিগন্যাল দিচ্ছে, দেখেন এই জায়গায় সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ, খুবই প্রফিটেবল। দেখেন এখান থেকে বাইয়ের জন্য সিগন্যাল নিতে বলছে, দেখেন পরের ক্যান্ডেলটাই বাই হয়েছে, এবং এই পর্যন্ত প্রফিট করতে বলছে, কিন্তু প্রফিট হয়েছে এই পর্যন্ত দেখেন, এবং লস করতে বলছে এই জায়গায়। দেখেন মার্কেট কিন্তু এই ক্যান্ডেলের পরে নিচে এসে লস দেয় নাই, পরেই কিন্তু পরে গেছে। তো এভাবে মূলত যারা ফরেক্স ক্রিপ্টো বা বাইনারিতে ট্রেড করেন তারা আপনারা এই চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড এই বা ওয়েবসাইটটা ইউজ করে আপনি এখানে আপনার মনের ভাষাকে বাংলায় বা ইংলিশে বা বাংলিশ ভাষায় বলে, হ্যাঁ, সেটার মাধ্যমে আপনি এখানে আপনি প্রোগ্রাম তৈরি করতে পারেন। প্রোগ্রাম তৈরি করে সেটাকে আপনি ট্রেডিং ভিউ ওয়েবসাইটে পাইন এডিটরের মধ্যে প্রোগ্রামটাকে সেট আপ করে আপনি আপনার যে মাথার স্ট্র্যাটেজি ওইটা কতটুকু কাজ করতেছে ওই স্ট্র্যাটেজিটাকে টেস্ট করতে পারবেন। অর্থাৎ আপনার মাথায় আপনি শিখতে শিখতে এমন একটা জিনিস আবিষ্কার করলেন যেটা আপনি চোখ দিয়ে দেখতেছেন কিন্তু কাউকে বুঝাইতে পারতেছেন না, কাউকে বুঝাইতে পারতেছেন না যে দেখো মার্কেট এটা কাজ করে। আপনি এই সেম প্রসেসে আপনি মনের কথাটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কমান্ড দিয়ে সেটাকে বাস্তব একটা রূপ দিতে পারেন। রূপটাকে আপনি ট্রেডিং ভিউতে পাইনি স্ক্রিপ্টের মধ্যে আপলোড করে সেটা মার্কেটে কতটুকু কাজ করতেছে আপনি সেটা কিন্তু এটার আউটপুট দেখতে পারেন। এবং এই স্ট্র্যাটেজিটা খুবই কার্যকর, খুবই কার্যকর, বুঝতে পারছেন। তো এটা আমি টেস্ট করেছি, অনেক টেস্ট করেছি। সো এই সিস্টেমে আমি আপনাকে সিস্টেম দেখালাম, আমি আপনাকে কোনো স্ক্রিপ্ট দিতেছি না, কিছু দিতেছি না। এই স্ক্রিপ্টটা আমি তৈরি করছি, এটা খুবই প্রফিটেবল, আমার ক্ষেত্রে কাজ করে, আমি এটা ইউজ করি। কিন্তু আমি বলতেছি যে আমি আপনাকে সিস্টেম দেখালাম, এই সিস্টেমে শুধু যে এই টাইপের জিনিস তা না, যে কোনো স্ট্র্যাটেজি আপনি তৈরি করতে পারেন, সেটাকে মার্কেটে টেস্ট করতে পারেন লাইভ মার্কেট অ্যাপ্লাই করে, এবং লাইভ মার্কেট চলাকালীন আপনাকে সিগন্যাল দিবে এখন একটা ট্রেড নিতে পারো, সেল পয়েন্ট এখানে, প্রফিট পয়েন্ট এখানে, এখান থেকে আপে যাবে বা ডাউনে যাবে। তো
এটা ছিল বেসিক চ্যাপ্টার, এখানে আরো অনেক কিছু শেখার বাকি আছে। তো আমি আজকের ক্লাসে যেহেতু ম্যাক্সিমাম কোটেক্স নিয়ে আলোচনা করছি, তাই আমি আর চাচ্ছি না যে ফরেক্স বা ক্রিপ্টো পার্টে যাইতে। তো আমি একটা ছোট্ট টাস্ক দিলাম যাতে করে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে ট্রেডিং এ কিভাবে চার্ট অ্যানালাইসিসে ইউজ করা যায় বা কোড তৈরি করার ক্ষেত্রে ইউজ করা যায়, আশা করি বুঝতে পারছেন। যে আমি একটু মাইক্রোফোন আনমিউট করলাম, যতটুকু আলোচনা করছি বুঝতে পারছেন কিনা, ভালো লাগছে কিনা, একটু আমাকে একটা ফিডব্যাক দেন। জি বলেন। জি ভাইয়া, এটা খুবই সুন্দর স্ট্র্যাটেজি। আমি ক্রিপ্টোতে প্রায় 1.5 বছর থেকে আছি। জি। তো খুব দারুণ একটা জিনিস দেখালেন, এভাবে ইউজ করলে কিন্তু অনেক ভালো প্রফিট করা যাবে। এভাবে আচ্ছা আচ্ছা, কখনো থিঙ্কিং করি নাই। থিঙ্কিং মানে করেন নাই, রাইট। নিজেরটা আর প্লাস এটা মিলাইলে তো অনেক কিছু করা যাবে। হ্যাঁ ভাই, সত্যি আপনি মোট অনেক কথা মজা আমি পেলেন। একটা কথা বলি, আমরা তো মানুষ, কিন্তু জি জি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিন্তু আমাদের চাইতে এক্সপার্ট মানুষটা তৈরি করছে, তাই না? জি জি তো জি আর্টিফিশিয়াল জি ভাইয়া, ইন্টেলিজেন্স দুনিয়ার সব তথ্য জানে, রাইট? সো যেহেতু জি সে জি আমাদের চেয়ে বেটার জানে, তাকে আমরা আমাদের মনের কথা বললে সে আমাদের চেয়ে বেটার একটা জিনিস তৈরি করে দিতে পারবে আমাদেরকে, রাইট? সো এটা কিন্তু শুধুমাত্র আপনি হয়তো বা প্রফেশনাল কোনো সেক্টরের মানুষ হয়তো বা, সো এক্ষেত্রে আপনি বুঝবেন এটা কিন্তু যে শুধু ট্রেডিং এ কাজে লাগে তা না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমরা জি আমাদের ডে বাই ডে প্রত্যেকটা কাজে ইউজ করি, হয়তো বা আপনি ইউজ করেন, ঠিক আছে? আমরা কিন্তু ফ্রিল্যান্সিং এও সেম জিনিসটা ইউজ করতে পারি, ক্লায়েন্টদের কাজ করার ক্ষেত্রেও জিনিসটাকে ইউজ করতে পারি, আমরা যে কোনো ব্লগ পোস্ট আর্টিকেল লেখার কাজেও এটা ইউজ করতে পারি। হ্যাঁ, ডে টু ডে লাইফে আমরা বিভিন্ন বিষয়বস্তুর ক্ষেত্রে এটা কিন্তু ইজিলি ইউজ করতে পারি। এরই সাথে আমরা পড়ালেখার ক্ষেত্রে জিনিসটাকে ইউজ করতে পারি, প্রত্যেক ক্ষেত্রে ইউজ করা যায়। সো ট্রেডিং এ ইউজ করা যায়, আমি আজকে আপনাদেরকে শেখাই দিলাম। সো এই কনসেপ্টে আপনি কিন্তু চার্ট অ্যানালাইসিসটা, বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিসটা অনেক ভালোভাবে করতে পারবেন, কারণ আমাদের চাইতে বেটার টেকনিক্যাল অ্যানালাইসিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা জানে। আর দ্বিতীয়ত, এভাবে আপনি স্ট্র্যাটেজিটা যেটা আপনার মাথায় আছে তা আসলে কতটুকু কার্যকর, তার লাইভ মার্কেটে আপনি এইভাবে জিনিসটাকে তৈরি করে সেটাকে সেট আপ করে দেখতে পারেন প্রিভিয়াস হিস্টোরিতে কতটুকু কাজ করেছে, তার বেসিসে আপনি ফিউচারে যদি মনে হয় যে না ভালো, ওই ক্ষেত্রে আপনি এটাকে কাজে লাগাইতে পারেন। তার আর চেয়ে বড় কথা হচ্ছে এটাকে আর আপনি একটা ক্রমান্বয়ে ডেভেলপ করতে পারবেন। এমন না যে একবার করে নিলাম এটাকে ইউজ করবো, আপনি আপনার মনের কথা যতবার বলবেন ততবারই তার চেয়ে বেটার আউটপুট বেরোবে। প্রথমবার ধরেন কালার কম্বিনেশনের সমস্যা, পরের বার একটু কমান্ড দেন যে এটার কালার ঠিক করো, আরো বেটার আউটপুট। এরপরে মনে হলো যে এইখানে আরেকটু কিছু ইন্ডিকেটর অ্যাড করে আরেকটু পাওয়ারফুল স্ট্র্যাটেজি বানানো দরকার, ওইটাও বলে দেন, সেটাও অ্যাড করে দিবে। তো এইভাবে ডে বাই ডে জিনিসগুলোকে আর আপনি হচ্ছে একটু অ্যাডভান্স করতে পারবেন, বুঝতে পারছেন? এখন আরেকটা প্রশ্ন করতাম ভাইয়া, সুযোগ হ্যাঁ দিলে। বলেন। মানে চ্যাট জিপিটি সম্পর্কে মানে জানছি, কিন্তু এটা কখনো ইউজ করি নাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো এটা কি ইউজ করার জন্য পেড কোনো ভার্সন না কিনতে না, হয়? ফ্রি আপনি ফ্রি, যেহেতু টোটালি সবকিছু ফ্রি, এগুলো আমি যেটা ইউজ করতেছি ফ্রি, টোটালি ফ্রি। এটা পেড কোথায় পাবো ভার্সন ভাইয়া? আছে, পেড ভার্সন আছে, মাসে মনে হয় কত $15-20 $30 দিতে হয়, কিন্তু ফ্রিতে আপনার হচ্ছে সবই পাবেন, পেড এর কোনো দরকার নেই। আর পেড যদি ফ্রিতে পেড ইউজ করতে চান, তাহলে এটা যেহেতু মাইক্রোসফট কোম্পানির সাথে কানেক্টেড, মাইক্রোসফটের যে জি আপনার ব্রাউজার আছে, মাইক্রোসফটের যে জি জি ব্রাউজারটা, ওই ব্রাউজারে আপনার হচ্ছে গিয়ে যেই যেই সার্চ, যেই ইঞ্জিনটা, ওই জি জি সার্চ ইঞ্জিনটা চ্যাট জিপিটি 4 যেটা হচ্ছে পেইড ভার্সন, ওইটার সাথে কানেক্টেড। তো ওই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি ডিরেক্টলি ইউজ না করে মাইক্রোসফটের যে ব্রাউজার আছে ওইটার কমান্ড, ওইটার থ্রুতে যদি আপনি ইউজ করেন, তাহলে ফুল ফ্রিতে চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? মানে এটা ইউজ করার জন্য তাহলে আমি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে শুধু চ্যাট জিপিটি লিখলে আমি চ্যাট পাবো জিপিটি না? ডট কমে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিলেই হবে, সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। ওকে, সো মোটামুটি আজকের ক্লাসে কি আপনারা সবাই সন্তুষ্ট? আজকের ক্লাসের নলেজ, জ্ঞান, শিক্ষায় সবকিছু মিলে সন্তুষ্ট? জি স্যার। জি জি ভাইয়া, আপনি তো প্রচুর মানে ওই চ্যাট জিপিটির চেয়ে বেশি জ্ঞান রাখেন দেখতেছি প্রত্যেকটা বিষয়ে। অনেক অ্যাডভান্স আপনার এগুলো, এবং ইউটিউবে যতগুলো ভিডিও দেখছি ম্যাক্সিমামই ফেক, কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস মানে 90% মিলে যায়। হ্যাঁ, এবং মানুষকে দেওয়ার যে আপনার মেন্টালিটি, এটা আসলে কেউ দেয় না। হ্যাঁ, ভাইয়া আমার আমি মনে হয় হচ্ছে গত আপনি দুইটা যেগুলো জানেন ভিডিওতে যা দিছি, এগুলো এটা আজকে যা দিলাম, অনেক পেড কোর্সেও দেখবেন এই জিনিসগুলো ধারের কাছেও নাই, বুঝতে পারছেন? এটা সো খুবই ভালো। জি বলেন। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। ওকে, আর কেউ কিছু বলতে চান বা কারো কিছু জানার আছে থাকলে বলেন, নাহলে আজকের ক্লাসটা শেষ করবো, প্রায় 11:30 বাজে তো। ওকে। হ্যাঁ, এবার মনে হচ্ছে যে না, কিছু একটা করতে পারবো এই যদি আপনার সহযোগিতা পাই, আপনার এই ক্লাসগুলো করতে পারি। জি। এতদিন সমুদ্রের ভিতরে ছিলাম, আজকে লাগে যেন একটু নদীর ভিতরে আসতেছি। জি ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিয়েছি স্টেপ বাই স্টেপ সব শিখাবো। আজকে তো মাত্র আমরা হয়তো বা ট্রেডিং জগতের 100%-এর 1-2% কভার করছি এই গত 3টা ক্লাসে। হুম। তো আরো প্রায় 97%ই বাকি আছে ধরে নেন। তো স্টেপ বাই স্টেপ প্রত্যেক সপ্তাহে যখন ফ্রি টাইম থাকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ইনশাল্লাহ শেখায় যাব, যতটুকু আমি জানি চেষ্টা করবো ততটুকু শেখানোর জন্য, ঠিক আছে? স্যার একটা মজার কথা শুনবেন? জি। স্যার আপনি কিন্তু ক্লাস করতেছিলেন স্যার, এই যে আপনি স্যার এই যে নিউজ চ্যানেল এটা ক্রিয়েট করতেছিলেন মাঝখানে দিয়া। হ্যাঁ হ্যাঁ স্যার নিউজ চ্যানেল করার পর স্যার তারপর এটা বলছিলেন স্যার রেড চ্যানেল যাবে, হ্যাঁ হ্যাঁ। সম্ভাবনা থাকতে পারে না থাকতে পারে। স্যার আমি ওই সময় স্যার ট্রেড দিয়ে দিয়েছি স্যার একটা, স্যার লাভ প্রফিট। আচ্ছা আচ্ছা, মানে আমি বলতে বলতে আপনি তখন ট্রেড নিয়ে নিছেন না? জি স্যার। ওভার
বুঝতে পারছি ভাই। ভাইয়া তারপর আরেকটা জিনিস ছিলাম যে মানি ম্যানেজমেন্টটা না কন্ট্রোল করলে কিন্তু আমরা আগাইতে না পারবো না না। ভাই, মানি ম্যানেজমেন্ট ফলো না করলে আপনি যদি, হ্যাঁ, মানি ম্যানেজমেন্ট যদি আপনি ফলো না করেন, তাহলে আপনি যদি 1 কোটি টাকাও 1 মাস ইনকাম করেন, ধরে রাখতে পারবেন না। বুঝতে পারছেন? মোট কথা, যার ব্যালেন্স যত বেশি তার রিস্ক তত বেশি। ঠিক আছে? এখন আমি যদি মানে এই যে যা শিখাইলাম তা কিচ্ছু না ভাই, বিলিভ করেন। যা শিখাইছি আর আরো যা শিখবেন, ধরেন আপনি 1 বছর যা শিখবেন, তা আপনার এই ক্যারিয়ারের মাত্র 10% অবদান রাখবে। আর বাকি 90% অবদান রাখবে আপনার এই যে ব্রেন, এই মানি ম্যানেজমেন্ট, নিজের ইমোশনকে কন্ট্রোল করা। মোট কথা, আপনাকে এক কথায় রোবট হয়ে যেতে হবে। আমি এক লাইনে বলে দিলাম, আপনাকে যদি ট্রেডিং এ সাকসেসফুল হইতে হয়, আপনাকে রোবট হইতে হবে। আপনার মধ্যে ইমোশনের কোনো জায়গায় থাকা যাবে না। ইমোশন যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, সে ব্যক্তি এই সেক্টরে ভালো কিছু করতে পারবে। কারণ এই ইমোশনের জন্যই আমরা লস করি। দেখেন, আলটিমেটলি আজকের দিনে আমি বিকালে শিওর শট দিছি, স্ক্রিনশটও দিলাম, যারা ট্রেড নিয়েছে সবাই প্রফিট। বাট এই বিকালে ট্রেড নেওয়া মানুষের মধ্যে 1-2 জন হয়তো এমন থাকবে, প্রফিট করার পরও আমার সিগন্যালের পরে আর কোনো সিগন্যাল কিন্তু এখন আমি আর গ্রুপে এরপর আর দেই নেই রাতের পর্যন্ত, তাই না? কিন্তু তারা নিজে নিজে হয়তোবা সিগন্যালে ট্রেড নিতে গিয়ে দেখবেন হয়তোবা গ্রিন লিডার বোর্ড ছিল, ওইখান থেকে রেডে চলে আসছে। বুঝতে পারছেন? জাস্ট একটাই রিজন, যে মানি ম্যানেজমেন্ট ঠিক নাই, বা ওভার ট্রেড করা, নিজের ব্রেনটাকে কন্ট্রোল করতে না পারা, আর ইমোশনের উপর কন্ট্রোল করতে না পারা। আর যে রুলস বললাম, একদিনে 2টা লস, ট্রেড বন্ধ। নিজের সর্বোচ্চ লস একদিনে কত দিবেন, সর্বোচ্চ প্রফিট একদিনে কত করবেন, এই রুলসটা ক্রিয়েট করবেন। আর মানি ম্যানেজমেন্ট এর সাইকোলজিটা ঠিক রাখবেন। আর ওভারঅল সবকিছু মিলে আজকে যা যা জ্ঞান দিলাম, এর আগের আমাদের 2টা যে পাওয়ারফুল কোটেক্সের উপর ক্লাস ছিল, ওই 2টা ক্লাস ভালো মতো কমপ্লিট করবেন। আর আজকের জ্ঞানটা, আজকের ভিডিওটা আমি চেষ্টা করবো ইউটিউবে কালকে পরশু দিয়ে দেওয়ার জন্য। আর যদি ফ্রি থাকে তাহলে কালকে, কিন্তু কালকে আমি অনেক ব্যস্ত থাকবো, মনে হয় না পারবো, তাও চেষ্টা করবো আপনাদের জন্য। তো আপলোড করে দিলে এই ভিডিওটা, আর আগের 3টা ভিডিও দেখবেন। আর এই সামনের একটা না 1-2 মাস আমি ফ্রি টাইম আপনাদেরকে ক্লাস দিব। আমি বিলিভ করি আপনি এই টোটাল জার্নিটা সম্পূর্ণ ফ্রিতে আমার সাথে যদি কমপ্লিট করেন, যা যা শিখতে পারবেন, তা মনে হয় ইউটিউবের ইতিহাসে কেউ ফ্রিতে দিছে বা পেইডেও দিছে এরকম আমি আজ পর্যন্ত দেখি নাই। যা শিখছি সব নিজে তাকায় তাকায় শিখছি, মার্কেটের দিকে রিসার্চ করে শিখেছি। তো সবকিছু আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব। আর সব কথার এক কথা, মানি ম্যানেজমেন্ট আর ওই ব্রেনটাকে কন্ট্রোলে রাখবেন, ইমোশনটাকে কন্ট্রোল রাখবেন, এটাই 90% অবদান রাখে প্রফিট ধরে রাখতে পারবেন কি পারবেন না তার উপর। ঠিক আছে? তো আমরা আজকের ক্লাসটা শেষ করি। তো ভাইয়া যাওয়ার আগে যদি কেউ কিছু ভাইয়া বলতে আরেকটা চান, কথা ফিডব্যাক বলবো, দিতে চান, ভাইয়া আমাকে ভাইয়া বলতে পারেন। ভাইয়া জি। আচ্ছা, আপনার এই ক্লাসটা আরেকটু আগে দেওয়া যায়? কারণ আমি তো বাইরে আছি, তো আমার এখানে অনেক রাত হয়ে গেছে। ভাই, এটা হচ্ছে রেগুলার কোনো ক্লাস না, এটা হচ্ছে যখন আমি ফ্রি থাকি আমাদের মেম্বারদেরকে আমি ফ্রিতে আর কি একটু শেখাই, গাইড করি। বুঝতে পারছেন? তো হ্যাঁ, ওই অনুযায়ী তো এটা মানে এমন না যে আবার রেগুলার ক্লাস হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে হয়তো বা সপ্তাহে একটা ক্লাস আমি যখন ফ্রি থাকি, বা 2টা ক্লাস আমি নিয়ে থাকি। তো যখন নিই ওইটা আমি আগের দিনই জানাই দিই, একদিন আগে জানাই দিই যে আমি পরের দিন নিব। বুঝতে পারছেন? তো ওই অনুযায়ী আপনি একদিন, যেহেতু এটা রেগুলার না, তো যখন নেই একদিন একটু টাইম বের করে থাকলেন, বা ভিডিও তো ওকে দিয়ে ওকে দিই, ওকে, পরেও দেখতে থ্যাংক ইউ। পারবেন, সমস্যা নেই। ঠিক ভাইয়া আছে? ওকে কি ভাইয়া, আর ওকে ট্রেড ওকে। করাবেন নাকি? আজকে অনেক কাহিল হয়ে গেছে, সারাদিন অনেক কাজ করছি, তাই আজকে আর আমি মানে অনলাইনেও আসবো না, আমি এখন ডিরেক্টলি অফলাইনে চলে যাবো। হ্যাঁ, ভাইয়া ইনশাল্লাহ যদি কালকে আবার আর শিওর শট প্রফিট দেবো 2-1টা ইনশাল্লাহ। যদি করতেন স্যার ভাইয়া, স্যার দুই আমার একটা যদি করে দিতেন। ছিল জি, যারা আপু আহ, বলেন। স্যার আপু। স্যার আমি হচ্ছে মানে পূর্বে ছিলাম না তো, মানে আমি নতুন, সেজন্য আমি বুঝতে পারতেছি না। আচ্ছা আপু, সমস্যা নেই, আমাদের এই ভিডিওটা দিয়ে দিব, শুরু থেকে দেখলে আপনি সব বুঝতে পারবেন। ঠিক আছে? স্যার এটা ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, বলেন। জি। ভাইয়া যদি 2-1টা যদি আমাদেরকে শিওর শট দিতেন লাস্ট। ভাই, আমি একটা কথা বলি, শিওর শট ধরেন ইনস্ট্যান্ট পাওয়া যায় না। মানে এটার জন্য আগে মার্কেট অ্যানালাইসিস করতে হয়, তারপর আপনাদেরকে দিতে হয়। বুঝতে পারছেন? তো উইদাউট অ্যানালাইসিস দেওয়াটা রিস্কি। এখন আপনি যদি চান আপনার ব্যালেন্স রিস্কে ফেলাইবেন, তাইলে আমি দিতে পারি। ঠিক আছে? কিন্তু আমি চাই যে আপনাদেরকে একটু রিসার্চ করে ইন ডিপথ, কারণ আপনাদের সিগন্যাল দেওয়ার আগে অ্যাটলিস্ট আমি আধা ঘন্টা রিসার্চ করে নেই। বুঝতে পারছেন? তারপরে যে এক একটা সিগন্যাল দেই, তা কিন্তু প্রায় 2-3 মিনিট সময় হাতে রেখে দেই, যাতে করে 2-3 মিনিটের মধ্যে আপনি প্রিপারেশন নিতে পারেন। তো 2-3-4 মিনিট পর মার্কেট কি হবে তাই অ্যানালাইসিস করা কিন্তু অনেক অ্যাডভান্স অ্যানালাইসিসের বিষয়। বুঝতে পারছেন? তো এজন্য মানে হুটহাট করে কোনো কিছু দেওয়া যায় না, মানে এটার জন্য অ্যানালাইসিসের বিষয়। তো যেহেতু আজকে আমরা অনেক সময় দিয়ে ক্লাসটা দিলাম, তো এই লার্নিং একটু ফোকাস করেন, আজকে ট্রেড না করে একটু শিখেন। কালকে আবার ইনশাল্লাহ সিগন্যাল দিব, কালকে ইনশাল্লাহ আমরা শিওর শট প্রফিট করবো। কেমন? আর জি আরেকটা স্যার, বিষয়, জি স্যার, রাইট। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে লার্নিং এ ফোকাস করবেন। লার্নিং এর সাথে আর্নিং যদি আসে এটা প্লাস পয়েন্ট। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু ফ্রিতে শেখাচ্ছে, গাইড দিচ্ছে, অবশ্যই শিখেন, শিখে প্রফিট করেন, পুরো মাসে প্রফিট করেন। রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখেন, ইনশাল্লাহ ভালো প্রফিট হবে। আর আরেকটা বিষয়, আমি এখনই ক্লাস শেষ করব। আর
যাদের ব্যালেন্স মোটামুটি হচ্ছে গিয়ে কম তারা খুবই সাবধানে ট্রেড করবেন, ওভার ট্রেড করবেন না, বিশেষ করে যাদের ব্যালেন্স $20 আশেপাশে। আর হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করবেন $100 ব্যালেন্সে অ্যাপ্রক্সিমেট রাখার জন্য, তাহলে আপনি মানি ম্যানেজমেন্ট আর এই যে কি বলে ইমোশন কন্ট্রোলটা, এটা আপনি খুব সহজে করতে পারবেন। এটা হচ্ছে কম ব্যালেন্সে ঠিক রাখা খুবই কষ্টকর, কিন্তু একটু ব্যালেন্স ঠিকঠাক থাকলে আপনার মধ্যে আতঙ্কটা কাজ করবে না, যেটা হচ্ছে কম ব্যালেন্সের মধ্যে থাকে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে সমস্যা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইলো। আজকে ভাইয়া আর ক্লাসটা এক আমরা এখানে মিনিট, শেষ ভাইয়া করি। আর 1 মিনিট, একটা কথা ছিল, 1 মিনিট ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি তো ঘুমাই যাবেন, ভিডিওটা কি আপলোড দিয়ে ঘুমানো যায় না ভাইয়া? ভিডিওটা আরো 2-1 বার দেখতে চাইছি। ভাইয়া আচ্ছা আপনি হচ্ছে, আচ্ছা আমি চেষ্টা করবো ভাই আপলোড দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, ভালো থাকেন সবাই, গুড নাইট, আল্লাহ হাফেজ, টাটা, হ্যাঁ আমার দোয়া একটা করবেন। প্রশ্ন ছিল। জি স্যার, হ্যাঁ আসসালামু হ্যাঁ আলাইকুম। বলেন ভাই বলেন, হ্যাঁ একটা প্রশ্ন। বলেন ভাই। হ্যাঁ বলছি যে একটা ডিভাইস থেকে কয়টা কোয়ার্টেক্স অ্যাকাউন্ট একটা ভাই, চালানো যাবে? একটার বেশি যদি চালান সাসপেন্ড করে দিবে, বুঝতে ভাই পারছেন? যাদের আগে আগে যাদের অ্যাকাউন্ট আছে আগের তো যাদের অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্ট ডিলিট করতে হবে, ব্রাউজারের লাইফ টাইমের হিস্টোরি ক্লিয়ার করতে হবে, তারপর নতুন ইমেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এবং বাসার অন্য কারো এনআইডি কার্ড যেটা আগে কখনো ইউজ হয়নি সেটা দিয়ে ভেরিফাই করতে হবে, তাহলে আর সমস্যা নেই। হ্যাঁ আমি তো আগে আমার এক থেকে করছিলাম আরেকটা লিংক থেকে, তো তারপরে আপনার এই লিংকে আমি আরেকটা অ্যাকাউন্ট করেছি। তো ওই আগের অ্যাকাউন্টটা কি আমি পুরোপুরি করে দিব, ডিলিট করে দিব? হ্যাঁ অবশ্যই ভাই, নাহলে তো অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে যদি টের পায় কোটেক্স, বুঝতে পারছেন? আগের অ্যাকাউন্ট ডিলিট সবার মাস্ট বি থাকতে হবে, নতুন একটাই অ্যাকাউন্ট থাকবে অ্যাকাউন্টে, নাহলে কিন্তু উইথড্র ডিপোজিটে বা যে কোনো টাইমে আপনার অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় তখন তো আফসোস করবেন, বুঝতে পারছেন? তো একটাই অ্যাকাউন্ট রাখবেন, ভাইয়া আর কোটেক্স আগের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থাকলে সেটা ডিলিট করে নতুন অ্যাকাউন্ট খুলবেন নতুন ইনফরমেশন দ্বারা। ক্লিয়ার? ওকে ওকে ভাইয়া, ভাইয়া থ্যাংক ইউ। কোটেক্স অ্যাকাউন্ট কি মানে 2-3টা মোবাইলে ইউজ করা যাবে কিনা? হ্যাঁ যাবে, 2-3টা মোবাইলে ইউজ করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু এক ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করা যাবে না। আর মাল্টিপল অ্যাকাউন্ট থাকাটা খুবই রিস্কি, আর এক ওয়াইফাই আন্ডারে থাকাটাও বা এক ডেটার আন্ডারে থাকাটাও রিস্কি। তো যদি আপনি রিস্ক নিয়ে করতে চান করতে পারেন, কিন্তু রিস্ক নেওয়ার দরকারটা কি, বুঝতে পারছেন? না স্যার, ধরেন মোবাইল কারেন্ট আছে, ল্যাপটপে কারেন্ট আছে, তাহলে তো কোনো প্রবলেম হবে না না স্যার। না তাহলে সমস্যা নেই, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, স্যার তাহলে ওয়াইফাই সবাই কিন্তু ভালো একই। থাকেন, আজকে তাহলে আমরা বিদায় নেই, অনেক রাত হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় দিলাম আপনাদের। তো সবাই সুস্থ থাকেন, আর সবাই খুশি তো? একবার জাস্ট সবাই জোরে একবার হ্যাঁ বলে দেন, জি তাইলে আজকে ভাইয়া, শান্তি লাগবে খুশি আমার। খুশি, গুড নাইট। জি স্যার, সবাই 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 জি স্যার, 1-2 জনের খুশি কথা মানি শুনলাম। স্যার, আলহামদুলিল্লাহ। গুড নাইট ভাইয়া। হ্যাঁ ভাইয়া হ্যাঁ। ওকে, সবাইকে থ্যাংক ইউ সো আলহামদুলিল্লাহ, মাচ, গুড নাইট, গুড গুড নাইট নাইট। স্যার। স্যার আপনার জন্য তো স্যার, আমি যে ভালো একটা প্রজেক্ট পেতে আপনার জন্য মিষ্টি নিয়ে আসবো স্যার, উত্তরা বাইক হ্যাঁ নিয়ে আচ্ছা ঘুরতে আসবো আপনার দিকে। ঠিক আছে ভাইয়া, ওকে সবাই ভালো থাকেন, হ্যাঁ টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। টাটা ভাইয়া।